স্যার শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে। আহ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 20 জুন 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাস 2025-এর 41তম ক্লাস এবং বাংলাদেশ বার কাউন্সিলের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। দেখেন এই প্রশ্নটা, দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে। আপনাদের সামনে যে পেজ আছে, যে শীট আছে, সেটার 5 নম্বর পেজ বের করেন। যে বাংলাদেশ বার কাউন্সিল কোন আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক কার্য ব্যবস্থা বা ডিসিপ্লিনারি প্রসিডিং গ্রহণের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করবে। তো এটা হলো, আপনাদের মনে আছে কিনা, আমরা প্রিলিতে পড়ছিলাম যে আমরা তো যখন বাংলাদেশ বার কাউন্সিলের মানে আমরা যখন কোনো নালিশ করি, এই নালিশটা সরাসরি আপনার কমপ্লেইন্ট আকারে দিতে হবে নির্বাহী কমিটির কাছে। এখন এই নির্বাহী কমিটির কোন মানে কে এটা অ্যাকসেপ্ট করবে, সেটা হলো কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটি। তো আমরা একটু পড়া শুরু করি। 32-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী কোন আইনজীবীর পেশাগত অসদাচরণ, অসদাচরণ আর সদাচরণ কিন্তু এক জিনিস না। সদাচরণ মানে হলো ভালো আচরণ, আর অসদাচরণ মানে সদাচরণে ভঙ্গ করছেন। পেশাগত অসদাচরণ বা অন্য কোনো অসদাচরণের অভিযোগ যে কোনো ব্যক্তি বা আদালত প্রথমে এটা পার হবে, বার কাউন্সিলের নিকট দায়ের করবে। তাহলে এই যে যে অভিযোগটা, এই অভিযোগটা প্রথমে দায়ের করবে বাংলাদেশ বার কাউন্সিলের কাছে। অন্যদিকে 75 খ বিধি অনুসারে প্রত্যেকটি অভিযোগ কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি গ্রহণ করবে। কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি গ্রহণ করবে। ওই একটা এটি দেন, কমপ্লেইন্ট, যতদূর মনে পড়ে, কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি। বাংলায় যদি লিখতে চান তাহলে লিখবেন অভিযোগ এবং সতর্কীকরণ কমিটি। কি বলেন? অভিযোগ এবং সতর্কীকরণ কমিটি। আর অ্যাকচুয়ালি সবই তো বাংলাদেশ বার কাউন্সিলের অংশ। আপনি দরখাস্ত তো বাংলাদেশ বার কাউন্সিলেই দিবেন, বাট বাংলাদেশ বার কাউন্সিলের যে কমিটিটা গ্রহণ করবে তারে বলে কি? কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটি। তারপরে দেখেন, অ্যাডভোকেটের বিরুদ্ধে কোনো অভিযোগের ক্ষেত্রে অনুসন্ধান এবং যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অভিযোগটি নির্বাহী কমিটির নিকট প্রেরণ করবে। তাহলে আপনার এখান থেকেই পড়া হয়ে যাক যে প্রথমে গ্রহণ করবে কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি, মানে সবই বার কাউন্সিল, বাট যদি আমি স্পেসিফিক বলে দিই যে বার কাউন্সিলের কোন জায়গায়। ধরেন আপনি যখন বাংলাদেশের বাইরে গেছেন, একজনে বললো যে আপনার বাড়ি কোথায়, বললেন যে আমার বাড়ি বাংলাদেশ। কারণ বাংলাদেশ বলে তো 64 জেলায় বোঝায়। তারপরে আরো স্পেসিফিক করে বাংলাদেশের কোন জেলায়, সে যদি জিজ্ঞেস করে, বলে যে গোপালগঞ্জ জেলায়। গোপালগঞ্জের কোন জায়গা? গোপালগঞ্জের অমুক থানা। অমুক থানার কোন জায়গা? অমুক থানার অমুক গ্রাম। বুঝছেন? তাহলে বিষয়টা হলো প্রথমে বার কাউন্সিলের নিকট দায়ের করতে হয়। এখন বার কাউন্সিল তো যত কমিটি কমিটি আছে সবই তো বার কাউন্সিল। তাহলে বার কাউন্সিলের কে একসেপ্ট করতেছে? কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি। অতঃপর তিনি অনুসন্ধান এবং যাচাই বাছাইয়ের পর ইনি এটা পাঠাই দিচ্ছে এক্সিকিউটিভ কমিটির কাছে। এখন আমরা চলে আসি, দেখেন, মামলা সরাসরি প্রত্যাখ্যান বা নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালে প্রেরণ। বার কাউন্সিলের নিকট কোনো আদালত বা ব্যক্তি কোনো অ্যাডভোকেটের অসদাচরণের অভিযোগ দিলে 32-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী বার কাউন্সিল তা সরাসরি প্রত্যাখ্যান করতে পারে। অর্থাৎ আপনি অভিযোগ দিয়েছেন, অভিযোগ দেওয়ার সাথে সাথে উনি রিজেক্ট করতে পারে। আপনার মনে আছে কিনা, আমরা যখন দেওয়ানি কার্যবিধিতে পড়েছি 7 আদেশের 11 বিধিতে, 7 আদেশের 11 বিধিতে আরজি খারিজের কারণ হলো কয়টা? 4টা। এই 4টার মধ্যে 2টার ক্ষেত্রে সরাসরি খারিজ করতে পারে, আপনাদের মনে আছে কিনা? একটা হলো কোনো কারণ না থাকলে, আর কোনো আইন দ্বারা বাড়িত হলে। তাহলে এই জায়গায় আদালত ইচ্ছা করলে ট্রাইব্যুনালের কাছে না পাঠাইয়া বার কাউন্সিল, মানে বার কাউন্সিল ট্রাইব্যুনালে না পাঠাইয়া সরাসরি কি করতে পারে? খারিজ করতে পারে বা প্রত্যাখ্যান করতে পারে। বা বার কাউন্সিল এমন অভিযোগ প্রত্যাখ্যান না করে 33 অনুচ্ছেদের অধীন গঠিত বার কাউন্সিল ট্রাইব্যুনালের নিকট নিষ্পত্তির জন্য পাঠাতে পারে। আপনার 32-এর 2 এইগুলো লেখার কাজ নাই, আপনি জাস্ট স্টার দিয়ে দিন। উনি যদি খারিজ না করে তাহলে পাঠাবে কার কাছে? ট্রাইব্যুনালের কাছে। বার কাউন্সিল নিজ উদ্যোগে কোন আইনজীবীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ট্রাইব্যুনালে পাঠাতে পারে। তো মেইনলি ওই 2টা লিখলেই হয়, যে উনি খারিজ করবে, আর নাহলে খারিজ যদি না করে তাহলে পাঠাই দিবে কার কাছে? ট্রাইব্যুনালে। কথা শেষ। এখন আমরা চলে আসি যে যিনি অভিযোগ দায়ের করতে পারে বার কাউন্সিলে, এই যে ট্রাইব্যুনালে কে কে
বা বার কাউন্সিলের কাছে কে কে অভিযোগটা দায়ের করতে পারে? এক নম্বরে দেখেন আদালত স্বয়ং, মানে কোন আদালত দায়ের করতে পারে। সাক্ষ্য আইনের কত ধারায় বলছে জানেন, মনে আছে? কোন আদালত আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দিতে পারে সাক্ষ্য আইনের কত ধারায়? 150। সাক্ষ্য আইনের 150। ওই যে আইনজীবী যদি কারণ ছাড়া প্রশ্ন করে, তাহলে আইনজীবী যে হাইকোর্টের অধীন বা যে কর্তৃপক্ষের অধীন তার কাছে নালিশ করবে, সাক্ষ্য আইনের বলছে 150। নিষেধ করলে শুনলো না। হ্যাঁ। তারপরে দেখেন স্বয়ং বার কাউন্সিল কোন অ্যাডভোকেটের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে, অথবা অন্য যে কোনো ব্যক্তি। অন্য যে কোনো ব্যক্তি মানে হলো মক্কেল হইতে পারে, স্বয়ং অ্যাডভোকেট হইতে পারে, অন্য কোনো ব্যক্তি হইতে পারে। তাহলে একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে কে কে নালিশ করতে পারে? একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে আপনার ওই আদালত পারে, বার কাউন্সিল পারে, আর অন্য যে কোনো ব্যক্তি পারে। এখন আমরা চলে আসি অভিযোগ দায়েরের পদ্ধতি। অভিযোগে যে সকল বিষয় উল্লেখ করতে হয়, অভিযোগের সাথে যে সকল কাগজপত্র দাখিল করতে হয় ইত্যাদি 41 বিধিতে বিধান করা হয়েছে। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস, যারা ইংরেজি পারেন না বা ইংরেজি লিখতে গেলে দেরি হয় বা ইংরেজি লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, তারাই বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস এইভাবে লিখবেন। ঠিক আছে? 1972 এর 41 বিধি অনুযায়ী অভিযোগে নিম্নলিখিত বিষয় যুক্ত করতে হবে। প্রথমে হলো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের বিবরণ, মানে কি কারণে আপনি মামলাটা করলেন এটা থাকবে। তারপরে প্রয়োজনীয় কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র। যদি অভিযোগকারী আদালত না হয়, এটা আন্ডারলাইন করেন, যদি অভিযোগকারী আদালত না হয় বা সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনে অভিযোগ দায়ের না করে। কি কি বলছেন? যদি আদালত না হয় বা সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনে অভিযোগ দায়ের না করে, তাহলে অভিযোগের সাথে এফিডেভিট জমা দিতে হবে। ভাই এই জিনিসটা আমরা প্রিলির সময় ভালোভাবে পড়ছিলাম। যদি আদালত হয় বা সরকারি কর্মকর্তা হয় তাহলে এফিডেভিট দেওয়ার দরকার নাই। বুঝছেন? হ্যাঁ, তার অফিসিয়াল দায়িত্ব রিলেটেড হইতে হবে। এখন সরকারি কর্মকর্তা যদি তার অফিসিয়াল দায়িত্ব রিলেটেড না, এমনি মামলা করছে, ধরেন সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয়ে যদি আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে এফিডেভিটের দরকার নাই। কিন্তু সরকারি কর্মকর্তা এক মহিলা গেছে যৌতুকের মামলা করতে, তাহলে মানে মানে সরি স্বামীর বিরুদ্ধে এমনি অভিযোগ দিতে গেছে, ওই এই রিলেটেড না, অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত না, সে যৌতুকের মামলা এক অ্যাডভোকেটের কাছে করতে গেছিল, অ্যাডভোকেট তার টাকা নিয়ে আর কোনো প্রতিকার দেয় নাই। সেই ক্ষেত্রে যদি আবার উনি যায় করে, তাহলে আবার কি লাগবে? এফিডেভিট লাগবে। তবে বার কাউন্সিল চাইলে হলফনামা দাখিল করা হতে অব্যাহতি দিতে পারে। তবে বার কাউন্সিল স্বয়ং যদি চায়, তাহলে কোন সাধারণ ব্যক্তির ক্ষেত্রেও হলফনামা দেওয়া লাগবে না, এই মর্মে দিতে পারে আদেশ। বার কাউন্সিল কোন অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে আন্ডারলাইন করবেন 1000 টাকা ফি জমা দিতে হবে। 1000 পাইছেন? পাইছি। 1000 টাকা আদালত বার কাউন্সিল না অন্য যে কোনো ব্যক্তি। যেহেতু কিছু নাই তার মানে কি? দেখেন, বার কাউন্সিলে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে হলে, এটা আদালত হোক, এটা স্বয়ং বার কাউন্সিল হোক, এটা আমাদের আরিফ সাহেব হোক বা বিথিকা হোক, সবার 1000 টাকাই দেওয়া লাগবে। এখন আমরা চলে আসি, দেখেন শুনানির জন্য 3 নির্ধারণ। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972 এর 45 বিধি অনুযায়ী কোন অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির পর ট্রাইব্যুনাল শুনানির জন্য দিন নির্ধারণ করবে, কিন্তু সেটা অভিযোগ প্রাপ্তির 21 দিনের মধ্যে না। এটা গুরুত্বপূর্ণ। মানে তিনি অভিযোগ প্রাপ্তির পর ওই মামলা শুনানির দিন দিবে, বাট অভিযোগ প্রাপ্তির কয় দিনের মধ্যে না? 21 দিনের মধ্যে না, অর্থাৎ 21 দিনের পরে। ট্রাইব্যুনাল অভিযুক্ত অ্যাডভোকেটকে একটি নোটিশ দিবে। আমরা মূল মামলায় দেয় কি বলেন? সমন। আর এই জায়গায় দিচ্ছে কি? নোটিশ। অভিযোগের জবাব দাখিল নোটিশ প্রাপ্তির পর অ্যাডভোকেট শুনানির জন্য নির্ধারিত তারিখের আন্ডারলাইন করবেন 7 দিন পূর্বে জবাবের 2 কপি বার কাউন্সিল সচিবের নিকট জমা দেবে। এই কথাটার অর্থ হলো, যে অ্যাডভোকেটের বিরুদ্ধে মামলা করছে তিনি যখন নোটিশ পাবে, ওই নোটিশে তো উল্লেখ থাকবে শুনানি কবে। তাহলে শুনানির জন্য উল্লেখিত দিনের কয়দিন পূর্বে? 7 দিন পূর্বে উনি কয়টা কপি জমা দিবে? 2টি। শুনানির 2 দিন পূর্বে সচিব উক্ত কপি অ্যাটর্নি জেনারেল বা অভিযোগকারীর নিকট অর্পণ করবে। আর এই যে 2টা কপি সচিবের নিকট জমা দিল, এই 2টা কপি, এক কপি দিবে অ্যাটর্নি জেনারেল রে
আর এক কপি দিবে যে অভিযোগ করছে মানে বাদীরে। ঠিক আছে, তাহলে কাহিনীটা দাঁড়াইলো কি? কাহিনীটা দাঁড়াইলো হলো যে অভিযোগ করার 21 দিন পরে শুনানির ডেট দিবে এবং অভিযুক্ত অ্যাডভোকেটকে নোটিশ মারফত জানাবে। নোটিশ পাওয়ার পর উনি দেখবে শুনানি যেদিন তার অন্তত পক্ষে 7 দিন পূর্বে জবাবের কয়টা কপি দিবে? 2টা। এবং এই 2টা কপি আবার শুনানির 2 দিন পূর্বে এই জবাবের একটা কপি দিবে কাকে? অ্যাটর্নি জেনারেলকে। একটা কপি দিবে কাকে? কাকে বলেন? অভিযুক্ত অ্যাডভোকেট, মানে অভিযোগকারী আর কি, সরি অভিযোগকারীকে। সংশ্লিষ্ট অ্যাডভোকেট তার নিজের ক্ষেত্রে একজন যোগ্য সাক্ষী হবে। আমরা, আপনাদের মনে আছে কিনা যে যোগ্য সাক্ষী, স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী সাক্ষ্য আইনের 122 ধারায় মনে আছে? জজ ম্যাজিস্ট্রেট যোগ্য সাক্ষী সাক্ষ্য আইনের কত? না না, ভাই 121। ঠিক একই ভাবে যে সংশ্লিষ্ট অ্যাডভোকেট তার নিজের ক্ষেত্রে একজন যোগ্য সাক্ষী, কম্পিটেন্ট উইটনেস, এবং যদি সে সাক্ষী হিসেবে হাজির হয় তাহলে তাকে জেরা করা যাবে, কিন্তু সে সাক্ষী হিসেবে হাজির হতে বাধ্য না। যদি সে সাক্ষী হিসেবে হাজির হয় তাহলে তাকে জেরা করা যাবে, তবে সে সাক্ষী হিসেবে হাজির হতে বাধ্য না। পদাধিকার বলে বার কাউন্সিলের সচিব হবে ট্রাইব্যুনালের সচিব এবং ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত প্রত্যেকটি নোটিশ জারি করবে। তাহলে বার কাউন্সিলের যিনি সচিব তিনি হবেন কি? ট্রাইব্যুনালের সচিব। আর এই যে ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত প্রত্যেকটি নোটিশ তিনি জারি করবেন। তাহলে এই যে বিধানগুলো আমরা জানলাম ভাই, এই বিধানগুলো মনে রাখা খুব বেশি কঠিন না। আপনি যা এতক্ষণ ধরে জানলেন যে অভিযোগ করলে প্রথমে দায়ের করতে হয় বার কাউন্সিলের কাছে, যদি খুব সুনির্দিষ্ট করে বলি বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি গ্রহণ করবে, তিনি যাচাই বাছাইয়ের পরে পাঠাবে নির্বাহী কমিটির কাছে। তারপরে বাংলাদেশ বার কাউন্সিল ইচ্ছা করলে সরাসরি এটা প্রত্যাখ্যান করতে পারে। প্রত্যাখ্যান যদি না করে তাহলে পাঠাবে কার কাছে? ট্রাইব্যুনালের কাছে পাঠাবে। এরপরে চলে আসলাম যে অভিযোগ কে কে দায়ের করতে পারে। স্বয়ং আদালত পারে, বার কাউন্সিল পারে, পারে কোনো ব্যক্তি পারে। এরপরে যদি চলে আসি যে এই অভিযোগের সাথে কি কি থাকতে হবে, অভিযোগের বিস্তারিত বিবরণ থাকতে হবে, যদি কোনো কাগজপত্র থাকে সেটা দিতে হবে। সরকারি কর্মকর্তা বা আদালত হলে এফিডেভিট দেওয়ার দরকার নাই, অন্য কেউ হলে এফিডেভিট দিতে হবে, তবে আদালত চাইলে অব্যাহতি দিতে পারে। এছাড়া টাকা দিতে হবে কত? 1000। এই তো জানা গেল। এরপর অভিযোগ দায়েরের পরে, অভিযোগ রিসিভ করার পরে বাংলাদেশ বার কাউন্সিল শুনানির দিন নির্ধারণ করবে 21 দিন পরে, অ্যাটলিস্ট 21 দিন পরে। এরপর অভিযুক্ত অ্যাডভোকেটের নোটিশ দেবে। নোটিশ পাওয়ার পরে সে শুনানির 7 দিন পূর্বে জবাবের কপি জমা দিবে, অ্যাটলিস্ট 7 দিন পূর্বে 2টা কপি। আর শুনানির 2 দিন পূর্বে সচিব আবার 1 কপি পাঠাবে অ্যাডভোকেটকে, 1 কপি পাঠাবে অ্যাটর্নি জেনারেল। ওই মানে অভিযোগকারী কে কে, আর 1 কপি হলো অ্যাটর্নি জেনারেল। এই তো কথা। আর যোগ্য সাক্ষী পদাধিকার বলে সচিব হলো ট্রাইব্যুনালের সচিব। আমরা এখানে গ নাম্বার প্রশ্নে একটা সমস্যামূলক প্রশ্ন আছে, এটা একটু পড়ে ফেলি, জেনে যাই। দেখেন, করিম একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন পত্রে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করে। করিম একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন পত্রে, মানে করিম ধরেন আপনি আমাদের আরিফ সাহেব, উনি বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিবেন, কিন্তু উনি ওই জায়গায় মিথ্যা তথ্য দিয়েছেন। উনি দেখা গেল যে এলএলবি তে পাইছে হলো 3rd ক্লাস, কিন্তু ওই জায়গা বানাই দিছে 1st ক্লাস, বা অন্য ভার্সিটিতে পড়ে নাই কিন্তু নাম দিয়ে দিছে ভার্সিটি। তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখেন, বিচার্য বিষয় করিমের শাস্তি হবে কিনা তা আলোচনা করতে হবে, আইনগত পর্যালোচনা। করিম 5 বছরের জন্য অযোগ্য হবেন। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972 বিধি 60 অনুযায়ী কোন ব্যক্তি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন করতে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করলে, আন্ডারলাইন করবেন, উক্ত ব্যক্তি 5 বছরের জন্য অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার অযোগ্য হবেন। যে এই অ্যাডভোকেট তালিকাভুক্তি পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা দিতে গিয়ে সে যদি মিথ্যা তথ্য দেয় তাহলে সে অযোগ্য হবেন। কত বছরের জন্য বলেন? 5 বছরের জন্য অযোগ্য হবেন। সিদ্ধান্ত, সুতরাং করিম 5 বছরের জন্য অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার অযোগ্য হবেন। বুঝছেন? আর এখানে আমি একটু বলে রাখি, দেখি বাদন সাহেবের মনে আছে কিনা, যদি এরকম হতো যে ওনার সিনিয়র মিথ্যা তথ্য দিচ্ছে, তাহলে সিনিয়রের কি হইতো?
হ্যাঁ তিরস্কার অসদাচরণ অসদাচরণের জন্য এই হতো। এখন অসদাচরণ করলে যা যা অ্যাকশন নিতে নেওয়া যায় তাকে সেইগুলো করতে পারতো তার বিরুদ্ধে, ভর্ৎসনা, তিরস্কার, অপসারণ, বরখাস্ত, যা যা করা যায় আর কি। ভর্ৎসনা বানান পারেন আপনি? বি বিদেই বলেন, বিদেই বলেন দেখি। বাংলা উনি ভাবছেন ভি ভুল করে বলছে, উনি ইচ্ছে করেই বলছে। দেখেন এই উমা দেখেন, একজন আইনজীবীর শিক্ষাগত যোগ্যতার সনদ জাল বা ভুয়া হলে বার কাউন্সিল তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিতে পারে? একজন আইনজীবী যার শিক্ষাগত যোগ্যতার সনদ কি জাল জাল বা ভুয়া, আইনজীবী তো পরের কথা, আমাদের বাংলাদেশের নজির আছে বিচারপতির সনদ ও জাল। চিটাগাঙ্গে কি করে এখন আগে নাকি তাই আপনি রিটায়ার্ড হয়ে গেছে। তার মানে এখন বিচারপতি হলো আগে আপনি জেলা আদালতের অ্যাডভোকেট হবেন, তারপরে হাইকোর্টের অ্যাডভোকেট হবেন, 10 বছর প্র্যাকটিস করবেন, তারপরে হলো বিচারপতি। তো তারপরেও তো সে বিচারপতি হিসেবে বেশ কয়েক বছর কাজ করছে, তার মানে তার জালিয়াতি পর্যায়টা বুঝেন। দেখেন তাহলে দেখেন, একজন আইনজীবীর শিক্ষাগত যোগ্যতার সনদ জাল বা ভুয়া হলে উক্ত আইনজীবী পেশাগত অসদাচরণের জন্য দায়ী হবেন। সেক্ষেত্রে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972-এর 50 বিধি অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল উক্ত আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক কার্যব্যবস্থা বা ডিসিপ্লিনারি প্রসিডিং, এটা লেখার প্রয়োজন নাই, জাস্ট বলবেন শাস্তিমূলক কার্যব্যবস্থা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে ডিসিপ্লিনারি প্রসিডিং বা শাস্তিমূলক কার্যব্যবস্থার বিধান অনুসরণ করবে। তা নিষ্পত্তি করার জন্য বার কাউন্সিল ট্রাইব্যুনাল প্রয়োজনীয় কাগজপত্র সহ ফি প্রদান সাপেক্ষে অভিযোগ দায়ের করা যাবে। বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 32 অনুচ্ছেদে অভিযোগ প্রমাণিত হলে পেশাগত অসদাচরণের জন্য উক্ত দোষী ব্যক্তিকে কি করতে পারে? দেখেন ওই আরিফ সাহেবের জন্যই এই জায়গা ভর্ৎসনা বাদ দিয়ে তিরস্কার লেখা, তিরস্কার করা করতে পারবে, তার সনদ বাতিল বা স্থগিত করতে পারে, আইন পেশা থেকে অপসারণ করতে পারে, আইন পেশা থেকে সাময়িক অব্যাহতি দিতে পারে। তবে যদি সাময়িক অপসারণ করে বা অব্যাহতি দেয় অবশ্যই কি দিবে বলেন তো? মেয়াদ উল্লেখ করে দিবে যে কতদিনের জন্য তাকে এই অপসারণটা করা হলো। বলে আচ্ছা, আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসি। দেখেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অনলাইন অফলাইনে যারা আছেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বলতেছে যে কারাদণ্ড ঘরদণ্ড এগুলো বা আইনজীবী সাহেবরে কারাদণ্ড দেওয়ার কোনো বিধান নাই, তারে সর্বোচ্চ বড় যে শাস্তি ট্রাইব্যুনাল দিতে পারে যে তোমারে অ্যাডভোকেটশিপ মানে লাইসেন্স থেকে তোমারে স্থায়ীভাবে বাদ দেওয়া হলো, সেটা এটাই তো বড় শাস্তি না। তারপর যখন বানাই ফেলালি তারপরে বাদ দিল। আচ্ছা 4 নাম্বার দেখেন, পেশাগত আচরণ বিধি ও নিয়মানুবর্তিতা বলতে কি বুঝেন? পেশাগত আচরণ বিধি নিয়মানুবর্তিতা কখনো কিভাবে সন্নিবেশিত হয়? আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচার সম্পর্কে নীতিমালা প্রণীত হওয়ার উদ্দেশ্য কি? তো আপনারা কি বুঝেন পেশাগত আচরণ বিধি ও নিয়মানুবর্তিতা বলতে? মানে পড়া বাদ দিয়ে যদি এইভাবে বলি যে একজন আইনজীবী তার সহকর্মী আইনজীবীর ক্ষেত্রে কি ব্যবহার করবে, মক্কেলের সাথে তার আচরণ কি হবে, সাধারণ জনগণের সাথে তার আচরণ কি হবে, আদালতের সাথে তার দায়িত্ব কর্তব্য কি হবে, এই সংক্রান্ত বিধিবিধান একটা নির্দিষ্ট মানে লিপিবদ্ধ করার জন্য পেশাগত আচরণ বিধি নিয়মানুবর্তিতা নিয়ম করা হয় নাকি, যাতে সে এইগুলা মেনে চলতে পারে, যাতে তার একটা আলাদা একটা, যেরকম আপনার ধরেন পুলিশের একটা বিধিবিধান আছে, যারা পুলিশের চাকরি করে, পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পুলিশ কি করবে না কি করবে তার পরিপূর্ণ বিস্তারিত বিধিবিধান ওখানে আছে।
তো আমরা বলতে পারি এই কারণ মেইন উদ্দেশ্য হলো যে অ্যাডভোকেট মহোদয়রা যেন ওই তারা একটা শৃঙ্খলা মেনে চলে আর কি। তো দেখেন, পেশাগত আচরণ বিধি ও নিয়মানুবর্তিতা। আইনজীবীগণ তাদের পেশাগত দায়িত্ব পালন করার সময় পেশার মর্যাদা ও সমুন্নত সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য ও তাদেরকে নিয়মের কাঠামোর মধ্যে রেখে উপযুক্তভাবে নিয়ন্ত্রণ করার জন্য যে সকল আচরণবিধি রয়েছে সেগুলোকে পেশাগত আচরণবিধি ও নিয়মানুবর্তিতা বলে। আইনজীবীগণ তাদের দায়িত্ব পালন করতে গিয়ে পেশার মান শৃঙ্খলা বজায় রেখে অন্যান্য আইনজীবী, আদালত, মক্কেল ও সাধারণ জনগণের সাথে কিরূপ আচরণ করবে ও তাদের মধ্যকার সম্পর্ক কিরূপ হবে তার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করার জন্যই পেশাগত আচরণবিধি প্রয়োজন দেখা দেয়। তারপরে দেখেন, পেশাগত আচরণবিধি ও নিয়মানুবর্তিতা যখন ও যেভাবে আইনে সন্নিবেশিত হয়, এটা একটু আন্ডারলাইন করেন, যখন ও যেভাবে আইনে সন্নিবেশিত হয়, এটা আমাদের প্রশ্নের আর একটা অংশ, যখন এবং যেভাবে আইনে সন্নিবেশিত হয়। তো এই জায়গায় আমাদের কষ্ট করা লাগে নাই, মানে অধিকাংশ আইনের ক্ষেত্রে আমাদের কষ্ট করা লাগে নাই। স্বাধীন হওয়ার সাথে সাথে আগে যা ছিল সেই জায়গা পাকিস্তানের জায়গা আমরা বসাই দিচ্ছি খালি বাংলাদেশ। তাই পাকিস্তান আমলে 1965 সালের আইনজীবী ও বার কাউন্সিল আইন 1965 এর 48 কিউ দ্বারায় প্রদত্ত ক্ষমতা বলে পাকিস্তান বার কাউন্সিল দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট প্রণয়ন করে। মানে এই যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট বা আচরণ বিধি ও শিষ্টাচার বিধিমালা, এটা প্রথমে প্রণয়ন করে পাকিস্তান বার কাউন্সিল পাকিস্তানের অ্যাডভোকেটদের জন্য 1965 সালে, এবং 1969 সালের পাকিস্তান বার কাউন্সিলের একটি প্রস্তাব দ্বারা এই পেশাগত আচরণ বিধি গৃহীত হয়। পাকিস্তান প্রণয়ন করে 65-তে, বাট এটা আবার গৃহীত হয় কত সালে? 1969-এ। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বার কাউন্সিল অর্ডার দ্বারা বার কাউন্সিল গঠন করা হয়, এবং 1965 সালে পাকিস্তান আমলে যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট প্রণয়ন করা হয় সেই পেশাগত আচরণ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক গৃহীত হয়। তার মানে আমাদের কোনো কষ্ট করা লাগে নাই, জাস্ট ওনারা যে আচরণ বিধি শিষ্টাচার বিধিমালা প্রণয়ন করছিল সেটাই আমরা সরাসরি কি বলেন ধরে নিছি। তো যে জিনিসটা মনে রাখা দরকার, তাহলে এই পেশাগত সদাচরণ এবং আচরণ বিধিমালা, পেশাগত আচরণ বা শিষ্টাচার বিধিমালা, এটার ইতিহাস হলো এটা প্রথমে প্রণয়ন করেছিল পাকিস্তান 1965 সালে। পাকিস্তান গৃহীত হয় কত? 1969 সালে। অথবা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন বাংলাদেশে বাংলাদেশ বার কাউন্সিল প্রণয়ন করার পরে অ্যাডভোকেট প্রেসিডেন্ট অর্ডার 43 আদেশ দ্বারাই তো প্রণয়িত হয়। তো সেই সময় এটা পাকিস্তান বার কাউন্সিলের যা ছিল সেটা সরাসরি আমরা নিয়ে নিছি। এখন আমরা যদি এইভাবে আসি যে আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচার সম্পর্কে নীতিমালা প্রণীত হওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটা আপনি মোটামুটি ভালো লিখতে পারবেন, এই জায়গা সুনির্দিষ্ট কোনো বিধিবিধান নাই, আপনার মন যা যা চাই মানে একটা দিয়ে দিবেন। তো তারপরেও কিছু কিছু জিনিস যদি আমরা এমনি পড়ি, যে আইনজীবীগণ তাদের দায়িত্ব পালন করতে গিয়ে আইন পেশার মান শৃঙ্খলা বজায় রেখে অন্যান্য আইনজীবী, আদালত, মক্কেল, সাধারণ জনগণের সাথে কিরূপ আচরণ করবে ও তাদের মধ্যকার সম্পর্ক কিরূপ হবে তার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করার জন্যই পেশাগত আচরণ বিধির প্রয়োজন দেখা যায়। আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচার সম্পর্কে নীতিমালা প্রণীত হওয়ার উদ্দেশ্যের বিষয়ে বার কাউন্সিলের আদেশ নিম্নরূপ বিষয় উল্লেখ করা হয়েছে। এটা আমরা এক এক করে একটু পড়ি। দেখেন, 1 নাম্বার, যেহেতু আইনের শাসন সভ্য সমাজের একটি প্রয়োজনীয় শর্ত এবং ন্যায় বিচার নিশ্চিত করার পূর্ব শর্ত। তারপরে এই ধরনের সমাজ প্রত্যেক নাগরিককে আইনের সমান সুরক্ষা প্রদান করে এবং একই সাথে তাদের জীবন, সম্পত্তি ও সম্মান উপভোগে নিশ্চয়তা প্রদান করে। যেহেতু নাগরিকদের এই ধরনের অধিকার সুরক্ষা একটি অবিচ্ছেদ্য শর্ত হলো একটি আইনজীবী কমিউনিটির অস্তিত্ব থাকা। যেহেতু আইনজীবীদের নিকট হতে প্রত্যাশা করা হয় যে তারা তাদের প্রচেষ্টা হারা বিধান তৈরি এবং রক্ষণাবেক্ষণে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে। তারপরে দেখেন, যেহেতু এই সকল উচ্চ দায়িত্ব কার্যকরীভাবে পালনে আইনজীবীরা তাদের পেশার সদস্যদের সাথে, আসল জায়গা আসছি, মক্কেলের সাথে, আদালতের সাথে, সাধারণ জনগণের সাথে সদাচরণের কিছু নিয়ম ও নীতি সমূহ অবশ্যই মেনে চলবে। বাংলাদেশ বার কাউন্সিল এই ধরনের সদাচরণের বিধান বা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট আকারে প্রণয়ন করেছে। অতএব বলা যায় যে উপযুক্ত কারণে আইনজীবীদের জন্য পেশাগত আচরণ ও শিষ্টাচার সম্পর্কে নীতিমালা প্রণীত হয়েছে। আপনি যদি এটা মনে না রাখতে চান তাহলে অবশ্যই
আপনি ওইভাবে লিখবেন যে একজন আইনজীবী তার মক্কেলের সাথে কিভাবে আচরণ করবে, এই জিনিসগুলো যাতে ঠিকঠাক থাকে, মক্কেলে যাতে ঠকাইতে না পারে। তারপর সাধারণ আইনজীবীর সাথে কিভাবে আচরণ করবে, আদালতের সাথে কিভাবে যাবে, কিভাবে আচরণ করবে, এরকম কয়েকটা বানাই দিয়ে দিবেন। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে উপরোক্ত কারণ সমূহের জন্য পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালা প্রণয়ন করা হয়। ওই টাইপের বানাই দিবেন আর কি, যে ওইটা কয়েকটা নিয়ে বানাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, একজন প্রশ্ন করছেন একটু আগে যে তাকে কি ফৌজদারিতে দায়ী করা যাবে না, মানে একজন অ্যাডভোকেট ওই যে যদি আপনার মিথ্যা তথ্য দেয় তাহলে তারে ফৌজদারিতে দায়ী করা যাবে কি যাবে না? ধন্যবাদ। ধরেন একজন সরকারি কর্মকর্তা সেই ইয়াবা সহ গ্রেফতার হয়েছে, এখন তার বিরুদ্ধে অ্যাকশন কয়টা হয় বলেন তো? ফৌজদারি তো হবেই, সেই সাথে সাথে তার বিরুদ্ধে কি হবে? বিভাগীয় একটা অ্যাকশনও হবে। তাহলে আমরা এই জায়গা যেটা পড়তেছি এটা বলা যেতে পারে আইনজীবীদের কি অ্যাকশন? বিভাগীয় অ্যাকশন। তো অবশ্যই যদি কেউ তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করে করতেই পারে, কিন্তু এটা তো আমার ফৌজদারি কার্যবিধি না। এই জায়গায় আমি বলবো তার বিরুদ্ধে যে বিভাগীয় অ্যাকশন হয় বার কাউন্সিল কি নিতে পারে, তাই আমার মেইন ফোকাস করতে হবে বার কাউন্সিল কি অ্যাকশন নিতে পারে সেটা। দেওয়ানি ফৌজদারি মামলার অংশ এই জায়গায় লেখার দরকার নাই। আচ্ছা দেখেন, জি সাইডে কি হলে যৌতুক নাম দরকার। আচ্ছা, আমরা 4-এর খ নাম্বার প্রশ্নটা দেখি। দেখেন 4-এর খ, এই জায়গায় বলছে যে আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল কতটুকু সফলকাম হয়েছে? আপনার উত্তরের সপক্ষে কারণ বর্ণনা করুন, অথবা এইভাবে আসতে পারে আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের ভূমিকা মূল্যায়ন করুন। শুনেন, আপনারা পরীক্ষার খাতায় যদি আপনার ওই জিনিসটা মনোভূত নাও হয়, পরীক্ষার খাতায় সবসময় লিখবেন ইতিবাচক, বুঝতে পারছেন? নেতিবাচক কিছু লেখা যাবে না। তো তার মানে আমি সবসময় বলবো যে আইনজীবীদের দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বার কাউন্সিলের ভূমিকা কি বলেন? অপরিসীম। খুব ভালো। বলে দেবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা নিয়ে আসবেন যে এত অপরিসীম যে নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা পড়া শুরু করি যে আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের ভূমিকা মূল্যায়ন, এটা একটা আন্ডারলাইন করেন। আপনারা যখনই খাতায় কোলন দিবেন, কোলন মানে হলো যে দুইটা পুটলি, কোলনের আগে যত করা শব্দ আছে বা যতগুলা বাক্য আছে সবগুলারে আন্ডারলাইন করবেন, যাতে বোঝা যায় যে এটা একটা হেডলাইন বা হেডিং। 2 লাইন যদি হয়, তাই 2 লাইন কে 4 লাইন হলেও দেবেন। দেখেন, আইন পেশায় আইনজীবীদের জন্য আলাদা কোন সংগঠনের রীতি মূলত ইংলিশ প্রথা থেকে এসেছে। যত ঝামেলা সব ইংরেজরাই বাধায় গেছে। দেখেন, এর মাধ্যমে আইনজীবীগণের বিভিন্ন পেশাগত আচরণকে নিয়ন্ত্রণ করা হয়। সেই সংগঠনের প্রধান লক্ষ্যই হলো আইন পেশার মান ও মর্যাদা সমুন্নত রাখা। বাংলাদেশ বার কাউন্সিল সরকারের একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা আইনজীবীদের পেশার সনদ প্রদান ও নিয়ন্ত্রণ করে, সকল আইনজীবীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে, তাদের বিরুদ্ধে অভিযোগ বিবেচনা করে, তাদের জন্য অনুসরণীয় বিধি প্রণয়ন করে, যারা উক্ত আচরণবিধি অমান্য করে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এটা খুব সোজা। আইনজীবীদের পরীক্ষা নেয়, তারা তাদের আয় তালিকাভুক্ত করে, তাদের আচরণ ও শিষ্টাচার বিধিমালা নিয়ন্ত্রণ করে, যদি তারা কোনো আচরণ শিষ্টাচার বিধিমালা ভঙ্গ করে তাদের বিরুদ্ধে কি নেয়? অ্যাকশন নেয়। আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ, দাড়িটা কাটেন, বাংলাদেশ বার কাউন্সিল অনেকাংশে সফল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। আপনি যদি এই জায়গায় বলেন যে বাংলাদেশ কোনো সফলই না, বার কাউন্সিল পুরোপুরি ব্যর্থ, এটা লেখার প্রয়োজন নাই। অনেকাংশে সফল মানে কি বলেন? এই কথাটা দ্বারা কি বোঝায়? 80% সফল বলা যায়, অথবা কিছু ব্যর্থতা আছে। নিচে আমার উত্তর সপক্ষে যুক্তি দেওয়া হলো। কি কি বা আরিফ সাহেব কি মনে করেন সফল কিনা, মানে আপনার দৃষ্টিতে কি মনে হয়? আপনি বলবেন যে পুরোপুরি ব্যর্থ, কেন? এত কষ্ট করে উকিল হওয়া লাগবে কেন, নাকি? দেখেন, যদি তারা স্যার সফল এই জন্য যে আমাদের যে আশ্বাস দিয়েছে
জুডিশিয়াল প্যাটার্নে হ্যাঁ আমাদের সহজ প্রশ্ন করবে, আচ্ছা, এতে আমার একটু সুবিধা হবে। ধন্যবাদ। ঠিক আছে, মাহফুজাই দোয়া চাই। দেখেন, বার কাউন্সিল আইনজীবীদের তালিকাভুক্তির জন্য পরীক্ষার আয়োজন করে। সফলতার কয়েকটা গল্প বলতেছে। আইনজীবীদের তালিকাভুক্তির জন্য পরীক্ষার আয়োজন করে। বর্তমানে সময়ের চাহিদা অনুযায়ী বার কাউন্সিল যুগোপযোগী, এই যুগোপযোগী লেখার সময় তো আরিফ সাহেবের খবর হয়ে যাবে না, যুগোপযোগী সিলেবাস ও প্রশ্নের মাধ্যমে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীকে ব্যাপক পড়াশোনার মধ্য দিয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, যার ফলে আইনজীবীদের পেশাগত দক্ষতা ও সম্মান বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাহলে বলবেন যে আমি নিজেও একজন পরীক্ষার্থী, এই ব্যাপক পড়াশোনা করেই পরীক্ষা দিচ্ছি। তারপর দেখেন, তাহলে প্রথম যে পয়েন্ট সেটা হলো পরীক্ষার মান উন্নয়ন করতে, মানে এখন অনেক পড়াশোনা করে পরীক্ষাটা দিতে হয়। তার মানে যারা অ্যাডভোকেট হবে তারা একেবারেই, যারা ভালো বলো তারাই অ্যাডভোকেট হবে। তারপরে দেখেন, আইনজীবীগণের জন্য পেশাগত আচরণবিধি ও শিষ্টাচারের মান নিয়ন্ত্রণ সম্পর্কে বিধি প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মানে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের পেশাগত শৃঙ্খলা বা মান উন্নয়নের জন্য আলাদা বিধিমালা প্রণয়ন করছে। এর ফলে জনগণের মধ্যে আইনজীবী সম্প্রদায়ের প্রতি সম্মান বেড়েছে। আচ্ছা, তালিকাভুক্ত আইনজীবীগণের অধিকার, সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ বার কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আইনজীবীগণের স্বার্থ রক্ষার জন্য তারা গণতান্ত্রিক পদ্ধতিতে, আন্ডারলাইন করবেন, নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি ঠিক করে দাবি সমূহ তুলে ধরার কাজ করে থাকে। তারপরে দেখেন, আইনজীবী, তাদের পরিবার ও তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের কল্যাণের জন্য বার কাউন্সিল যৌথ বীমা প্রকল্প এবং বেনেভোলেন্ট ফান্ড গঠন করতে পারে। তার মানে আইনজীবী বা তাদের পরিবার, এই যে যারা আছে তাদের জন্য বীমা প্রকল্প, এবং বেনেভোলেন্ট ফান্ড মানে হলো কল্যাণ তহবিল। বেনেভোলেন্ট ফান্ড মানে হচ্ছে কল্যাণ তহবিল গঠন করতে পারে। বর্তমানে গঠন করেছেও। আপনারা অ্যাডভোকেট হওয়ার সাথে সাথেই, এখন যারা অ্যাডভোকেট হয়, অ্যাডভোকেট হওয়ার সাথে সাথেই বেনেভোলেন্ট ফান্ডের সদস্য হয়। বা কয়েক বছর আগে হতো না। বেনেভোলেন্ট ফান্ডের সুবিধাটা এই যে গত বছর বা তার আগে থেকে তৈরি করছে। দেখেন, এছাড়া প্রয়োজন মোতাবেক অসহায় আইনজীবী ও তার পরিবার পোষ্যদের জন্য বা যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগের বা অন্য কোনো বিশেষ কারণে ক্ষতিগ্রস্ত বার অ্যাসোসিয়েশনকে সাহায্য দানের লক্ষ্যে ত্রাণ তহবিল গঠন করতে পারে। এবং এই যে বলছে যে যদি কোনো দুর্যোগ ঘটে, তারপরে দৈব কোনো বিপদ আপদ হয়, সেক্ষেত্রে ত্রাণ তহবিল গঠন করে আপনার এত টাকা পয়সা দিবে যে আপনি মোটামুটি সচ্ছল হয়ে যাবেন। কিভাবে? এই করোনার সময় প্রতিটা বারে যে টাকা বরাদ্দ দিছিল, গোপালগঞ্জ বারে যে বরাদ্দ দিছিল, প্রতিজন অ্যাডভোকেট 830 টাকা না কয় টাকা করে পাইছে। আমি তখন 800 টাকা হাতে পাইছি, আর 30 টাকা আবার স্টাফরা কেটে নিছে। ওরা আবার ওই কষ্ট করে সব আইনজীবী পৌঁছাই দিচ্ছে। তাই পুরো করোনাকালীন সময়ে 2 বছর আপনাদের দিয়েছে 800 টাকা বাংলাদেশ বার কাউন্সিল। তাহলে কত টাকা বোঝেন? এটা তো আপনার চিকিৎসা করেও আরো থেকে যাবে। দেখেন, এর মাধ্যমে আইনজীবীদের সম্মান বজায় থাকে। জি, আচ্ছা। তারপরে দেখেন, আইন শিক্ষার প্রসার এবং উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পরামর্শ করে আইন শিক্ষার মান নির্ধারণে বার কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে যেটা করতে বলা যেতে পারে, ওই যে আগে মানে অনেক ব্যক্তি পরীক্ষা দিত, বাট বর্তমানে একটা নির্ধারণ করে দিতে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রতি ব্যাচে 50 জনের বেশি ভর্তি হওয়া যাবে না। অনেকে আছে দেখা গেল যে ক্লাস জীবনেও করে নাই, তাহলে একটা সার্টিফিকেট নিয়ে সেই আগে পরীক্ষায় অংশগ্রহণ করতো। কিন্তু এখন আর সেই বিধান কিন্তু নাই। আপনি কখন ভর্তি হয়েছেন, কবে পাস করছেন, সবকিছুই বাংলাদেশ বার কাউন্সিলে আপডেট করাইতে হবে, আপডেট দিতে হবে। দেখেন, তো আইনজীবীগণের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ এলে তার বিচার করা ও যথাযোগ্য শাস্তি হবে। শাস্তি প্রদানে বার কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফলে আইনজীবীগণের মধ্যে শৃঙ্খলা রক্ষায় তা ব্যাপক ভূমিকা রাখে। উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের ভূমিকা অপরিসীম। বুঝতে পারছেন? তো এই জায়গায় আমার নেগেটিভ কোনো কথা বলার দরকার নাই, যেহেতু বার কাউন্সিলের উন্নয়নে কোনো সুপারিশ করার কথা আপনারে বলে নাই। তো হ্যাঁ, তো এখন আমরা চলে আসি পরের প্রশ্নটায়। দেখেন, এই জায়গায় আমরা সুপারিশ করব।
আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বার কাউন্সিলের আইন, বিধি ও নীতিমালা সংস্কারের প্রয়োজনীয়তার নিরিখে সুপারিশমালা। মানে আপনি আইনজীবীদের দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বার কাউন্সিল যা যা করছে এটা ছাড়া আপনার আর কোনো সুপারিশ আছে কিনা যে এই করলে ভালো হতো আরো। তো এই ক্ষেত্রে যেটা সবচেয়ে প্রয়োজনীয়, আপনি বলতে পারেন যে প্রয়োজনীয়র মধ্যে যেটা পড়ে আর কি, যে যারা শিক্ষানবিশ আইনজীবী তাদের জন্য কিসের ব্যবস্থা করা, ভাতার ব্যবস্থা করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা, আইনজীবীদের পেনশন স্কিম চালু রাখা। মানে আইনজীবী তো মনে করেন যে কতিপয় 300 জন আইনজীবী থাকলে দেখা গেলো 20-30 জন হলো তারা ঠিকঠাক ভাবে ইনকাম করতেছে, আর ম্যাক্সিমামই তো আপনার ওই একটা পর্যায়ে ওই 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 অবস্থায় আছে। তারপরে তারা যখন অসুস্থ হয় তাদের সবার পেনশন স্কিমের ব্যবস্থা আছে, আইনজীবীগণের জন্য কিছু নাই। ধরেন বাংলাদেশে পুলিশ হসপিটাল আছে, যারা সামরিক বাহিনীতে কাজ করে তাদের জন্য ওই যে সিএমএইচ আছে, কিন্তু আইনজীবীদের জন্য, আইনজীবী তো অ্যাকচুয়ালি কম না, সারা বাংলাদেশে তো অনেক আইনজীবী, তো এদের জন্য আলাদা একটা এদিকে হাসপাতালের ব্যবস্থা করা যেতে পারে। তো এরকম অনেক ভালো ভালো কারণ দেখানো যেতে পারে। দেখেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের আইন, বিধি ও নীতিমালার সংস্কারের প্রয়োজনীয়তার নিরিখে সুপারিশমালা দেওয়া হলো। প্রথমে দেখেন, আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করে আইনজীবীদের সুরক্ষা দানের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ধন্যবাদ, এটা ভালো একটা কথা। আইনজীবী সুরক্ষা আইন, আপনি দলমত নির্বিশেষে দেখবেন যে এখন আর সেই জিনিস নাই, এখন আর আমরা একজোট নাই। ওই বিএনপির একজন আইনজীবীরে যখন ধরে নিয়ে গেছে, আওয়ামী লীগের কেউ দাঁড়ায় নাই, আবার আওয়ামী লীগের এই যে এখন সবারই ধরে নিয়ে গেছে, অন্যরা কেউ দাঁড়ায় না। কিন্তু হওয়ার কথা ছিল যে বিএনপি আওয়ামী লীগ হলো পরে, আইনজীবী হলো সবার উপরে। আগে। যে আমার ভাইরে ধরে নিয়ে গেছে, বোনরে ধরে নিয়ে গেছে, আগে তার জন্য আমার লড়তে হবে, আইনজীবী সুরক্ষা আইন। তারপরে দেখেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আইন বিভাগের শিক্ষার্থীর ভর্তির ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও তার যথার্থ প্রয়োগ হচ্ছে না। এ ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখে আরো কার্যকর নীতিমালা প্রণয়ন করা। তারপরে দেখেন, বার কাউন্সিল ট্রাইব্যুনালের অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত বিধি প্রণয়ন করা অতীব জরুরি। বার কাউন্সিল ট্রাইব্যুনালে আপনি অভিযোগ করেন, বাট এই অভিযোগের বিচার প্রক্রিয়াটা খুবই লেংদি। ওই ম্যাক্সিমাম সময় দেখা গেল বিচারকরা আসে নাই, তারপরে ডেট পড়তেছে তো পড়তেছে, আর একজন আসতেছে না, দিনের পর দিন চলে যাচ্ছে। আচ্ছা, আদালত প্রাঙ্গণ থেকে ভুয়া আইনজীবী টাউট ব্যক্তিদের শনাক্ত করে তাদের জন্য উপযুক্ত শান্তি না, এ জায়গা কি হবে, শাস্তি। এখন তারে আপনি শান্তিও দিতে পারেন, শাস্তির ব্যবস্থা করা, এবং এই উদ্দেশ্যে মনিটরিং কমিটি গঠন করা। আদালত অঙ্গন ও বিচারালয়ের কাজ ডিজিটালাইজেশনে আনা, এতে করে বিচার প্রার্থী আইনজীবীরা নানা রকম হয়রানি থেকে বাঁচবে। আইনজীবীদের পেশাগত উন্নয়নের লক্ষ্যে প্রতিটি স্থানীয় বার অ্যাসোসিয়েশনে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা। পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দিবে আপনাদের, ঠিক আছে। তারপর পেশাগত অসদাচরণ সংক্রান্ত শাস্তি হবে, শাস্তি অনেক সময় অপরাধের তুলনায় অত্যন্ত লঘু হয়, সেক্ষেত্রে আরো কঠোর শাস্তির ব্যবস্থা করা। মানে এই যে বার কাউন্সিল ট্রাইব্যুনাল যে সাজা দেয়, অধিকাংশ ক্ষেত্রেই মানে ভর্ৎসনা করে ছেড়ে দেয়, বা কয়েকদিনের জন্য বরখাস্ত করলো, বলতেছে যে এই সাজার প্রক্রিয়া আরো কঠোর করা। আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া। যারা এবার পরীক্ষা দিবেন লিখবেন এবারের পরে সর্বোচ্চ সীমা উল্লেখ করে দেওয়া নাকি। আচ্ছা, এছাড়া আইনজীবীগণের অবসরের সীমা নির্ধারণ করে দেওয়া বিবেচনা নেওয়া যেতে পারে, এগুলা লেখার সময় লেখা। নিয়মিতভাবে বার কাউন্সিলে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা, শিক্ষানবিশ আইনজীবীদের জন্য 6 মাস কাল মেয়াদে ন্যূনতম সম্মানী ভাতা নির্ধারণ করে দেওয়া ইত্যাদি। তাহলে এইগুলা সুপারিশ আপনি করতে পারেন। আরিফ সাহেব, আপনার আর কোনো সুপারিশ আছে বলেন দেখি। অবসরের সীমান্ত নির্ধারণ করে দেওয়া বিবেচনা নিয়ে অবসরের সীমান্ত বলেন। বর্তমানে তার তো আছে, যার আছে পড়ার গতি সে কত ওকালতি, হ্যাঁ, যার পড়ার গতি নাই তার ওকালতিরও দরকার নাই। এখন এই পড়ার গতি আপনি আপনার সুবিধার্থে যারা এই দিনেশ, আপনি যারা অনেকে আছেন, বলে দিবেন যে মুক্তার যেরকম 7 বছর প্র্যাকটিস করলে তার এলএলবি ডিগ্রি লাগে না, কিন্তু যার এলএলবি ডিগ্রি আছে এবং বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় 7-8 বার অংশগ্রহণ করতে, তাদের সরাসরি আইনজীবী হিসেবে কবুল করে নেওয়া।
না, তা কবুল না, তাদের একটা সুবিধা দেবে। দেখেন, আচ্ছা, অনলাইনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, নাহলে আমরা চলে আসি যে আমরা আগে খ নাম্বার প্রশ্নটা করব। পাঁচের খ যদি দেখেন, দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট অনুযায়ী আইনজীবী মক্কেল জনসাধারণের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব কর্তব্য আলোচনা করুন। তাহলে এই জায়গায় আপনার কি কি চাইছে? একজন আইনজীবীর সাথে একজন আইনজীবীর কি সম্পর্ক, মক্কেলের সাথে, জনসাধারণের সাথে একজন আইনজীবী, মানে কয়টা অধ্যায় চাইছে বলেন তো? আইনজীবী মক্কেল ও জনসাধারণের প্রতি কয়টা? তিনটা দেয়। তিনটা না? আর আদালতেরটা চাই নাই। আর গ যদি দেখেন, গ নাম্বার যদি দেখেন, পেশাগত বিধি এবং নীতিমালার আলোকে এই যে আদালতের প্রতি, মক্কেলের প্রতি, সহ আইনজীবীর প্রতি, জনসাধারণের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব কর্তব্য আলোচনা করুন। এই জায়গায় কয়টা? চারটা। তো আমরা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট এই বিষয়টাকে একটু পড়ে আসি। মানে পাঁচের গ যেটা, এটা আগে একটু দেখি। পাঁচের গ একটু চলে আসি। দেখেন, এই যে আমাদের পেজ নাম্বার আছে 8 নাম্বার পেজে চলে আসেন। 8 নাম্বার পেজ পাইছেন? 8 নাম্বার পেজের নিচে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, মানে পেশাগত সদাচরণ এবং শিষ্টাচার বিধিমালা, এই রিলেটেড কয়টা অধ্যায় আছে? চারটা। আপনি সরাসরি চারটা অধ্যায় ভাবে বলবেন না, আপনি লিখবেন যে আইনজীবীদের পেশাগত আচরণ নিয়ন্ত্রণ এর জন্য বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক কয়টা অধ্যায় আছে? চারটা। এই চারটার মধ্যে আচরণ সংক্রান্ত আছে তিনটা, দায়িত্ব কর্তব্য সংক্রান্ত আছে একটা। তাহলে প্রথমে আমরা চলে আসি, দেখেন অধ্যায় 1, আইনজীবীদের পারস্পরিক আচরণ, কন্ট্যাক্ট উইথ রিগার্ড টু আদার অ্যাডভোকেটস। বিধি কয়টা? 11টা। সো এই জায়গায় আপনার ওই ইংরেজি অংশ লেখা লাগবে না, আপনি বলবেন যে আইনজীবীদের সাথে আচরণ। তারপরে দেখেন অধ্যায় 2, মক্কেলের প্রতি আচরণ। বিধি কয়টা? 14টা। কন্ডাক্ট উইথ রিগার্ড টু ক্লায়েন্টস। তারপরে অধ্যায় 3 বলছে আদালতের প্রতি দায়িত্ববোধ, ডিউটি টু দা কোর্ট। বিধি কয়টা? 9টা। এবং অধ্যায় 4 দেখেন জনসাধারণের প্রতি আইনজীবীদের আচরণ, কন্ডাক্ট উইথ রিগার্ড টু দা পাবলিক জেনারেলি। কয়টা? 8টা। তাহলে সর্বমোট কয়টা হয়? 42টা। এখন এই 4টা অধ্যায় মনে রাখার আমি আপনাদের, মানে 4টা অধ্যায়ের কোনটা আগে কোনটা পরে একটা টেকনিক বলছিলাম। যে টেকনিকটা হলো যে একজন আইনজীবী সর্বপ্রথম যখন সকালে কোর্টে যায়, কোর্টে যাওয়ার সময় ওনার সহকর্মীদের সাথে দেখা হয়, বা চেম্বারে যে অন্য আইনজীবী আছে তাদের সাথে দেখা হয়, তাদের সাথে কথা টথা বলে। তারপরে চেম্বারে মক্কেল আসা শুরু হয়। তো মক্কেলের কাজকর্ম করে টাকা পয়সা নিয়ে এরপরে যেতে হয় কোথায়? কোর্টে। কোর্ট থেকে আসার পরে কেউ ওই যে রাজনৈতিক দল করে বা রাজনৈতিক দলের সদস্য, তারা সেই কাজকর্ম করে, তারপরে জনগণের সাথে তার সম্পৃক্ততা বাড়ে। তাহলে প্রথম অধ্যায় কোর্টে যায়, প্রথমে দেখা হয় আইনজীবীর সাথে, তাহলে প্রথম অধ্যায় আইনজীবীর সাথে আইনজীবী। তারপরে মক্কেলের সাথে দেখা হয়, তার মানে দ্বিতীয় অধ্যায় মক্কেলের সাথে। তারপরে কোর্টে যায়, তার মানে তৃতীয় অধ্যায় কি? আদালতের সাথে। এরপরে অধ্যায় হচ্ছে কি? জনগণের সাথে। তো এই হচ্ছে মোটামুটি। তো আমরা এই অধ্যায়গুলো প্রথমে আছে যে আইনজীবীদের পারস্পরিক আচরণ, মানে আইনজীবীদের পারস্পরিক আচরণ, একজন আইনজীবী আর একজন আইনজীবীর সাথে কি কি আচার ব্যবহার করবে, মানে তার ব্যবহার কেমন হওয়া উচিত। তো আপনার এগুলা মোটামুটি ওই সিরিয়ালি মনে রাখার দরকার নাই, এমনি কয়েকবার রিডিং পড়বেন, আইনজীবীদের সাথে আইনজীবী যতগুলা মনে থাকে সেই আঙ্গিকে লিখে দিবেন। তো প্রথমে দেখেন পেশার মর্যাদা সমুন্নত রাখা। এটা আমাদের অনেক প্রবলেমেটিক প্রশ্ন সলভ করতে লাগে, মানে একজন আইনজীবী এমন কোনো কাজ করবেন না যাতে পেশার মর্যাদা হানি হতে পারে। পেশাগত নিযুক্তির জন্য বিজ্ঞাপন না দেওয়া। তিনি পেশাগত নিযুক্তির জন্য এমন কোনো বিজ্ঞাপন দিবেন না বা কোনো লোক লাগাবেন না, এই ধরনের কাজ করা যাবে না। আরিফ সাহেব দিল যে আমার কাছে আসলে, এই তো আমি আরিফুর রহমান বিশ্বাস, আমার কাছে আসলে যত কঠিন মামলাই হোক না কেন জামিন নিশ্চিত। স্থানীয় বাংলা দিয়ে যে স্থানীয় সংবাদপত্র এবং সংবাদপত্র ছাপায় ওটা দিলে তো আর দিয়েন আপনি, জাতীয় নাই দিলাম। আপনি দিয়েন। দেখেন এখন এতেই দেওয়া শুরু করেন যে আমি 1 ধাপ পাস করছি আর 2 ধাপ বাকি আছে, মামলা গুছাচ্ছি। দেখেন, আচ্ছা, পেশার মর্যাদা সমুন্নত রাখা, পেশাগত নিযুক্তির জন্য বিজ্ঞাপন না দেওয়া,
অননুমোদিত ব্যক্তিকে পারিশ্রমিক প্রদান না করা। মানে আপনি ওই যেটা হয় আর কি, একজন মামলা নিয়ে আসছে, তারে কিছু দেওয়া হলো আর আইনজীবী রাখলো, এই অননুমোদিত ব্যক্তিরে দেওয়া যাবে না। মামলা তারে বলবেন নিয়ে আসো, নিয়ে আসার পরে তারপরে ওই বিধি দেখাই দিবেন যে ভাই আমি তো বেআইনি কিছু করতে পারি না, এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না। দেখেন, তারপরে দেখেন, প্রতিপক্ষ আইনজীবীর অনুপস্থিতিতে তার মক্কেলের সাথে আলাপ আলোচনা পরিহার করা। প্রতিপক্ষ আইনজীবী নাই, এমন সময় তার মক্কেলের সাথে খোঁজ গল্প জমাইছেন যে কি দেখি করা যায়। দেখেন, তাহলে এটা করা যাবে না। অপর পক্ষের অনুপস্থিতিতে আদালতে মামলা উপস্থাপন না করা। অনেক সময় একজন আইনজীবী অসুস্থ হইতে পারে বা অন্য কোর্টে ব্যস্ত আছে, তো যখন কোনো মামলা ডাকে, ওই যে পক্ষের আইনজীবী নাই তার পক্ষের আইনজীবী দ্বারাই বলে যে তার অন্য কোর্টে আছে, একটু সময় দিতে মর্জি হয়। কিন্তু সেই সাথে সাথে অপর পক্ষের আইনজীবীরও উচিত দুই একবার সবর করা, যে যেহেতু উনি নাই, একবার দেখা যাক। দেখেন, অতিরিক্ত আইনজীবী নিয়োগে বাধা প্রদান না করা। আরিফ সাহেব তো আছে, এখন মক্কেল চাচ্ছে বিথিকারে আর মুন্নিরে রাখতে। আর আরিফ সাহেব বলতেছে যে বেশি বোঝো, ওই দুজনে কেন রাখা লাগবে, আমি একাই তো 100, এটা করা যাবে না। আচ্ছা, আমি একাই ফৌজদারি কার্যবিধির 188 ধারায় মামলা করা লোক, তা ওদের লাগবে কিসের জন্য? দেখেন, ব্যক্তিগত বিবাদ পরিহার করা। একজন আইনজীবীর সাথে আইনজীবীর এমনিতে ব্যক্তিগত বিবাদ থাকতে পারে, বাট কোর্ট কাছারিতে এটা প্রকাশ করা যাবে না। নীতিমালা অনুযায়ী ফিস বন্টন করা। একটা মামলায় যদি একাধিক আইনজীবী থাকে, তাহলে সিনিয়র জুনিয়র যেভাবে আছে না কেন, নীতিমালা অনুযায়ী ফিস বন্টন করা, ফিস ভাগাভাগি নিয়ে যেন মারামারি না লাগে। অ্যাটর্নি জেনারেল এবং সিনিয়র আইনজীবী অন্যান্য আইনজীবী থেকে অগ্রাধিকার পাবে। অ্যাটর্নি জেনারেল সবার আগে কথা বলার যে অগ্রাধিকার বিধিকা, এটার একটা ইংরেজি টার্ম আছে, কি বলেন দি, জানেন? অনলাইনে কেউ পারবেন? স্যার, রাইট টু প্রিঅডিয়েন্স। কি আরিফ সাহেব বলেন দি কি? আবার বলেন, জোরে বলেন, আবার বলেন। রাইট করতে পারবেন। পরের চুক কি? আপনারা আমার ছেলেমেয়েরা যখন জিজ্ঞেস করে আমার কাছে অনেক কথা, আমার ছেলে আমার কাছে অনেক কথা জিজ্ঞেস করে, অনেক জানতে চায়। আমার কাছে আমি যদি না পারি, বা আমি তো পারি, বলি, না পারি, বাবা বই কিনতে হবে, বই পড়ি, তারপর চাইলে তোমার বলবো। আমি কি বলি, আমার ছেলে মেয়েদের তোমার সাথে কথা বলে স্যার আমার কাছে অনেক আচ্ছা, ধন্যবাদ। তানভীর আলম খান, আপনার প্রি অডিয়েন্স বানান ঠিক নাই। দেখেন, আমি আসি নাই না। প্রবীণ ও নবীন আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, জ্যেষ্ঠ আইনজীবী কর্তৃক মামলা পরিচালনা করা। একটা মামলায় যদি অনেকগুলো অ্যাডভোকেট থাকে, তাহলে এই মামলাটা পরিচালনা করবে কে? জ্যেষ্ঠ আইনজীবী। জ্যেষ্ঠ মানে হলো সবার যে সিনিয়র, সে। তো এই হলো মোটামুটি 11টা, এইগুলা মনে রাখবেন। আমরা চলে আসি মক্কেলের প্রতি আচরণ। মক্কেলের প্রতি কিভাবে আচরণ করবেন, অধ্যায় 2, মামলার বিষয়বস্তুতে আসক্ত না হওয়া। মাদকাসক্ত যেরকম, ঠিক একইভাবে মামলার বিষয়বস্তুতে আসক্ত না হওয়া। ওই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারার উদাহরণ, অ্যাডভোকেট সাহেব বিধবা মহিলার যে জমি, সেটার উপর আসক্ত হয়ে বলছে যে তুমি তো হেরে গেলে জমি দিয়েই দেওয়া লাগবে না, তার আগে আমার নামে স্থানান্তর করে দাও। এরকম করা যাবে না। পূর্ববর্তী মক্কেলের বিপক্ষে মামলা পরিচালনা না করা, এটার ব্যাখ্যা আছে। পূর্ববর্তী মক্কেলের বিপক্ষে মামলা পরিচালনা মানে হলো, যে পক্ষে ধরেন আপনি বাদী পক্ষে একবার যে মামলা একবার অ্যাডভোকেসি করছেন, সেই মামলায় আপনি আবার বিবাদী পক্ষে যাইতে পারবেন না। দেখা গেল ওই মক্কেলটা আপনার কাছ থেকে এনওসি নিয়ে আপনার আর অ্যাডভোকেট রাখে নাই, রাখছে আর একজন, বাট আপনি রাগ হয়ে ওর বিপক্ষে আপনি ওই সেম মামলায় লড়তে পারবেন না, অন্য মামলায় পারবেন। আচ্ছা, পরেরটা দেখেন, সবগুলা উকিল সাহেবরা মানে কোনো লঙ্ঘন নাই। 3 নাম্বার দেখেন, প্রতিপক্ষের সাথে কোনো সম্পর্ক থাকলে সেই স্বার্থ প্রকাশ করা। মানে আপনার কাছে একজন মামলা করতে আসছে, এখন যার বিরুদ্ধে মামলা করবে তার সাথে সে কি আপনার স্বাস্থ্য ভাই কিনা বা আপনার কোনো সম্পর্ক আছে কিনা, এটা অবশ্যই আপনার মক্কেলকে আগে বলেন যে আমি মামলা করতে পারি, বাট অমুক কিন্তু আমার আত্মীয়
ভাই আমার মামলা করতে কোনো সমস্যা নাই, বাট তোমার আগে বলে নিলাম যে অমুক আমার এই হয়, পরে যাতে আবার কোনো সমস্যা না হয়। দেখেন, উভয় পক্ষে মামলা পরিচালনা না করা, যে আরিফ সাহেব বিথিকার পক্ষেও মামলা পরিচালনা করে, আবার বিথিকার যে অপোনেন্ট তার পক্ষেও মামলা পরিচালনা করে। মামলার বিষয়বস্তু গ্রহণ বা ক্রয় না করা, কোনটা বলেন তো? মামলার বিষয়বস্তু গ্রহণ বা ক্রয় না করা, ওই বিধবা মহিলার কথা বলতেছি, গ্রহণ বা ক্রয় না করা। এখন কেউ আর বললেন না স্যার এই বিধবা মহিলার পরিচয় কি, কোন জায়গা বাড়ি। দেখেন, নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তির মিশ্রণ না করা, মানে আপনি কখনোই আপনার সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি মিলিয়ে ফেলবেন না। তারপরে দেখেন, নিয়োগবিহীন পরামর্শ প্রদান না করা, এটার ব্যাখ্যা আছে। নিয়োগবিহীন পরামর্শ প্রদান মানে হলো, না দিলি পড়াশোনা দেবেন না ওটা না, ফি না দিলে পরামর্শ দিবে না সেটা না। নিয়োগ একজন আইনজীবী নিয়োগ পায় একজন অ্যাডভোকেটের মানে একজন মক্কেলের সাথে, কখন বলেন তো? যখন ওকালতনামা হয়ে যায় তখন হয়ে যাচ্ছে অফিসিয়ালি সে নিয়োগ পাইছে। কিন্তু এটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে কোর্টে দুই পক্ষের শুনানি হচ্ছে, হঠাৎ করে আরেকজন আইনজীবীকে কেউ ডাকে নাই, কিন্তু সে ডাইকে এক পক্ষে নিজে একবার ইয়া বলা শুরু করছে, তার কিন্তু কেউ নিয়োগ করে নাই বা আদালত তার বলে নাই যে এই বিষয় কি আছে একটু বলেন, এরকম পরামর্শ প্রদান করা যাবে না। আচ্ছা, তারপরে দেখেন, আইন ভাঙার পরামর্শ প্রদান না করা। আপনি এমন কিছু বলবেন না যাতে ওই ব্যক্তিটা, ওই মক্কেলটা আইন ভাঙতে উদ্যত হয়, এটা বলা যাবে না। অভিযুক্ত ব্যক্তির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা একজন আইনজীবীর অধিকার। একজন অভিযুক্ত ব্যক্তি সে যত ঘৃণ্য বা জঘন্যতম অপরাধ করুক না কেন, তার পক্ষে অ্যাডভোকেসি করা একজন আইনজীবীর কি বলেন অধিকার। এটা তার আমরা সাধারণত যখন কোনো ঘটনা ঘটে, খারাপ কোনো অপরাধ করে, সিদ্ধান্ত নেয় যে কোনো আইনজীবী তার সাথে এর আইনগত সহায়তা দিবে না। কিন্তু একটা পর্যায়ে কেউ যদি নাও দেন, রাষ্ট্রই তাকে একজন আইনজীবী তার পক্ষে নিয়োগ করবে, কারণ এটা তার সাংবিধানিক অধিকার। বাংলাদেশ সংবিধানের 33 অনুচ্ছেদে আছে যে আইনজীবীর মাধ্যমে সবাই আত্মপক্ষ সমর্থনের অধিকার দিতে হবে। ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে বলেন? কত ধারা আছে বলেন অনলাইনে? ফৌজদারি কার্যবিধির কত ধারা আছে? আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন কত ধারায় আছে? 340 আর 167 স্যার। 340। ঠিক আছে, 342 আছে সেটা ও 342 না 340। 340 আচ্ছা জি দেখেন, তারপরে দেখেন, যথাযথ পারিশ্রমিক গ্রহণ করা। যথাযথ পারিশ্রমিক গ্রহণ করা, এটার ব্যাখ্যা আছে এইভাবে যে আপনার মক্কেল দেখা গেল যে আপনার কাছে আসছে একটা কাজ করতে, কিন্তু সে নিয়ে আসছে ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে, কারণ আসছে একটা 107 ধারার মামলা করতে। এখন ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে আসছে, পোশাক আশাক সেই, এখন বললেন যে 50,000 লাগবে 7 ধারার মামলা করতে। তার পোশাক আশাক গাড়ি টাড়ি দেখছেন, এই দেখে তো চাইছেন তো আইনজীবীর পোশাক আশাক গাড়ি টাড়ি এইগুলো দেখে তার ফি বাড়াই দেওয়া, মানে ওই মক্কেলের পোশাক আশাক গাড়ি দেখে তার ফি বাড়াই দেওয়া যাবে না। ফিস নির্ধারণে বিরোধ পরিহার করা, ফিস নির্ধারণে মক্কেলের সাথে যে ঘুষাঘুষি এই টানাটানি করবেন, এটা করা যাবে না। ব্যক্তিগত বিশ্বাস বর্ণনা না করা, আপনি কখনোই মক্কেলকে বলবেন না যে আমার ব্যক্তিগত মন বলতেছে জামিন পাওয়া যাবে। আপনি বলবেন যে আইনের যুক্তি দিয়ে বলবেন যে এই ধারা আছে, জামিন পেলেও পেতে পারেন বা এতদিন লাগতে পারে। আচ্ছা, আইনজীবী মক্কেলের পক্ষে সাক্ষী হলে মামলার দায়িত্ব অন্য আইনজীবীকে অর্পণ করা। আইনজীবী মক্কেলের পক্ষে সাক্ষী হলে মানে কি, যখন মক্কেল বলতেছে যে ঠিক আছে আপনি যা যা আমার সাথে আপনার সাথে যা যোগাযোগ আপনার ওয়েব করে দিলাম, আপনি এটা বলেন, আপনি আমার মামলা সাক্ষী হইতে পারেন, তখন আইনজীবী সাক্ষ্য আইনের 128 ধারা অনুসারে কি সাক্ষ্য দিতে পারবে। মনে আছে যে আইনজীবীর সাথে মক্কেলের যোগাযোগ আইনজীবী প্রকাশ করবে না 126, আর প্রকাশ করতে পারে কততে? 128। তাহলে আইনজীবী যদি ওই মক্কেলের পক্ষে সাক্ষী হয়, তাহলে ওই মামলা তিনি পরিচালনা করবেন না। বাংলা সিনেমায় দেখেন না মাঝে মাঝে আইনজীবী কাঠগড়ায় দাঁড়াই গেছে, আবার ওই মামলা একটু পরে কথা বলতেছে, এটা করা যাবে না। বিশেষ দিনে মামলা পরিচালনার জন্য বাধ্য না করা। অনেক সময় দেখা গেল একজন আইনজীবী আদালতে নাই, সে ছুটিতে আছে বা অসুস্থ, তাহলে ওই দিনই কেন নাই, ওই দিনই শেষ করতে হবে এরকম জোরাজুরি করা যাবে না, বা ওই দিনে মামলা পরিচালনায় তারা বাধ্য করা যাবে না ওই মক্কেলের পক্ষে। তো এই হলো মক্কেলের প্রতি আচরণ, মোটামুটি 14টা আছে, আপনি কয়েকবার রিডিং করবেন, যতগুলা মনে থাকে
ইভেন এক অধ্যায়টা যদি আর এক অধ্যায় ঢুকেও যায় সমস্যা নাই, আপনি আপনার মতো করে, মানে আমি বলতে চাচ্ছি এই কথা যে এই 4টা অধ্যায়ে আপনার খুব বেশি শ্রম দেওয়ার দরকার নাই যে 442টা আমার একেবারে পয়েন্ট অনুযায়ী মুখস্থই থাকতে হবে, এরকম কষ্ট করার দরকার নাই নাই নাই। এই শ্রমটা আপনি অন্য জায়গা দেন, তামাদিতে দেন, সাক্ষ্যতে দেন, সুনির্দিষ্টতে দেন, অন্য জায়গায় দেন। আচ্ছা, আদালতের প্রতি দায়িত্ববোধ, আমরা আদালতে চলে আসি। আদালতেরটা দেখেন, আদালতে ভদ্রতার সাথে উপস্থিত হওয়া, ভদ্র পোষে পাশে না, পোষে পাশ না, ওই শার্ট পরে আসছেন, কালো তিলে পড়ছে তো পড়ছে, তারপরে দেখা গেল জুতো একজোড়া পরে আসছেন, ক্যারিবিয়ান জুতা, ওই বেল্ট পরে আসছেন আইনজীবী সুলভ না। তো বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় আমাদের বাসার কাছে এক ভাই আছে, উনি ওই হাইকোর্ট ডিভিশনের ভাইবা দিতে গেছে, ওনার খালি এক প্যান্টের জন্য ওনার 2বার ভাইবা দেওয়া লাগছে। উনি প্যান্ট পরে গেছে, জিন্সের প্যান্ট পরে, কোট পরে জিন্সের প্যান্ট পরছে, জিন্সের প্যান্টের জন্য ভাইবাতে ফেল। বুঝতে পারছেন? তাহলে কিছু কিছু জিনিস আছে এগুলো আপনার দৃষ্টিকটু হওয়া যাবে না। তারপরে দেখেন, তাহলে লাল কটকটে শার্ট একটা পরে গেছেন কোর্টে। আচ্ছা, বিচার এড়িয়ে যেতে উপদেশ না দেওয়া, আপনি কখনোই কাউকে, এটা অনেকটা ওই যে এর আগের মতো বিচার এড়িয়ে যেতে উপদেশ দেবেন না। তারপরে যেটা অনেকাংশ হয়ে থাকে, ভুল তথ্য বা অপব্যাখ্যা পরিহার করা। আরিফ সাহেব বলতেছে স্যার অমুক ডিএলআর এই কথা আছে, কিন্তু ওই ডিএলআর দেখা গেল নাই, কিন্তু উনি ব্যাখ্যা তো জোর গলায় দিয়ে যাচ্ছে, এরকম করা যাবে না। বিচারক ও আইনজীবীদের সুসম্পর্ক ও দূরত্ব বজায় রাখা, এটা বিবিআই, এখানে ওই পরীক্ষায় প্রশ্ন আসে যে উভয় পক্ষের আইনজীবী দুইজনে মিলেই বিচারকের খাস কামরায় গেছে মক্কেলের বিষয়বস্তু নিয়ে কথা বলতে, মানে মামলার বিষয়বস্তু নিয়ে কথা বলতে। তো আপনি কখনোই বিচারকের খাস কামরায় একাও যাবেন না, আবার প্রতিপক্ষের আইনজীবী নিয়েও যাবেন না। বিচারকের খাস কামরায় গেলেই সেটা পেশাগত অসদাচরণ। সরকারি আইনজীবীর দায়িত্ব হলো সুবিচার, এটা আন্ডারলাইন করেন, প্রতিষ্ঠা করা, কোন আসামিকে দোষী সাব্যস্ত না করা। যিনি পিপি মহোদয় বা অন্যান্য সরকারি আইনজীবী আছে, তাদের দায়িত্ব সুবিচার করা। আসামিরে যে ফাঁসাইতে হবে তারা কিন্তু সেইটা করতে বাধ্য না, তাদের প্রধান দায়িত্ব হলো সুবিচার প্রতিষ্ঠা করা। সংবাদপত্রে তথ্য প্রকাশ না করা, যেগুলো সেনসিটিভ, এই ধরনের তথ্য সংবাদপত্রে প্রকাশ করা যাবে না। ধরেন ধর্ষণের মামলা, তারপরে শিশুদের রিলেটেড কোনো মামলা, এগুলা বলা আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলাই আছে যে এই তথ্যগুলো সংবাদপত্রে দেওয়া যাবে না, বাট তারপরেও আপনি দেখা গেল তথ্য বলেই দিচ্ছেন। বিচারক নির্বাচনে যথাযথ ভূমিকা রাখা, সুপ্রিম কোর্টে যে অ্যাডভোকেটদের মধ্য থেকে বিচারপতি নিয়োগ দেওয়া হয়, তখন যদি কোনো আইনজীবীদের কাছে জিজ্ঞাসা করা হয় যে আরিফুর রহমান বিশ্বাস, মানিক দেবাড়ি, এনারে কি বিচারপতি বানানো যাবে কিনা, কেমন লোক, তখন পৃথিকা বিশ্বাস ওই আরিফ দাদার সাথে আগের সম্পর্ক আছে বলে যে ভালো কথা বলবে তা না, কেমন লোক ভূমিকা রাখবেন, কি বলবেন তখন, বিচারপতি কি বানানো যাবে? 29 ধারার বিষয় বিবেচনায় আচ্ছা, তারপরে দেখেন, ইস আচ্ছা দেখেন, আদালতে সময় মতো উপস্থিত হওয়া, অবশ্যই আদালতে সময় মতো উপস্থিত হতে হবে। আদালতের নিরপেক্ষ মতামত প্রদান করা, মানে যখন অনেক সময় জিজ্ঞাসা করে বিচারক মহোদয় যে সিনিয়র এই বিষয়ে কি আছে, তখন আপনি ওই প্রতিপক্ষের আইনজীবী কারা এটা দেখার দরকার নাই, ওই বিষয়ে যেটা নিরপেক্ষ মতামত সেটাই প্রদান করবেন। আমরা চলে আসি লাস্টের যে অধ্যায়টা, যে জনসাধারণের প্রতি আইনজীবীদের আচরণ। জনসাধারণ হয়রানি বা ক্ষতির উদ্দেশ্যে নিযুক্ত হবে না, বিরুদ্ধ পক্ষের সাথে সদাচরণ বা সৌজন্যমূলক আচরণ করবে, হয়রানি বা ক্ষতি না করা, এটা একই রকম, হয়রানি বা ক্ষতি না করা। 4 নাম্বার দেখেন, পরামর্শ প্রদান বা আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের স্বাধীন থাকা। এটা হলো যে আমার কাছে যদি কোনো অ্যাডভোকেট, যদি কোনো মক্কেল আসে বা কোনো জনগণ পরামর্শ নিতে আসে, আমি তারে পরামর্শ দিতে বাধ্য না। কারে পরামর্শ দিব বা কার পক্ষে অ্যাডভোকেসি করব নাকি করব না, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। সেম জিনিসটা পাশে মকদ্দমা গ্রহণ বা প্রত্যাখ্যানের স্বেচ্ছাধীন ক্ষমতা। আমি যদি মনে করি এই মামলা আমি লড়বো, আমি যদি মনে করি এই মামলা আমি লড়বো না, এটা একান্তই আইনজীবীর ব্যক্তিগত বিষয়। সরকারি বোর্ড বা সংস্থার সম্মুখে নিজের পরিচয় বা স্বার্থ প্রকাশ করা,
এটা বাঙালি ভালোই করে, এটা না বললেও সমস্যা নাই। সরকারি বোর্ড বা সংস্থার মুখে মানে হলো যখন আপনি কোনো সরকারি কোনো কর্তৃপক্ষের সামনে উপস্থিত হয়েছেন তখন অবশ্যই আপনার পরিচয় দিতে হবে যে আমি অ্যাডভোকেট অমুক, আমি অ্যাডভোকেট রুবেল ফকির, আমি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। সাইডে আছে নাকি সাথে? আচ্ছা দেখেন, আচ্ছা, বিচারক হিসেবে দায়িত্ব পালন করলে উক্ত মকদ্দমার বিষয়ে আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন না। এটা বিবিআই অনেকটা এরকম যে আপনি যদি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন না। এখন অনেকে অবাক হচ্ছেন যে বিচারক যদি থাকে আবার আইনজীবী কখন হয়? হয় এই যারা ধরেন ওই জেলা জজ, জেলা জজ হিসেবে তিনি অবসরে গেলেন, এখন জেলা জজ হিসেবে যদি তিনি অবসরে যান, উনি একটা মামলার বিচার করছে বা আপিল শুনছে, যাই হোক না কেন, ওই জেলা জজ বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনে অ্যাডভোকেসি করতে পারে অবসরের পরে। বুঝতে পারছেন? তাহলে তিনি যে মামলার বিচারক ছিলেন ওই মামলা তিনি হাইকোর্ট ডিভিশনে গিয়ে ওই মামলা তিনি অ্যাডভোকেসি করবেন না। বুঝেন কিনা? অথবা যিনি হাইকোর্ট ডিভিশনের জাস্টিস বিচারপতি তিনি যখন অবসরে যায় তখন তিনি অ্যাপিলেট ডিভিশনে অ্যাডভোকেসি করতে পারে। তাহলে দেখা গেল হাইকোর্ট ডিভিশনে যে মামলাটা তিনি বিচার করতে, অবসরের পর তিনি অ্যাপিলেট ডিভিশনে ওই সেম মামলাটা নিয়ে অ্যাডভোকেসি করতে পারবেন না। বুঝছেন? আমাদের ফৌজদারি কার্যবিধিতে এরকম দুইটা বিধান আছে যে পুলিশ পুলিশ যদি তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকে তাহলে পুলিশ রাষ্ট্রপক্ষ ওই মামলা পরিচালনা করবে না। কত ধারায় আছে জানেন? বলতে পারলে একটা কলা পুরস্কার নেন, কলারটা নিয়ে নেন। আচ্ছা, কত ধারায় আছে? 495 ধারায় বলছে যে পুলিশ যদি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করে তারে কিন্তু ওই সেম মামলায় পিপি হিসেবে নিয়োগ দিবে না, বা রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন না। বিচারকের ক্ষেত্রে আছে ফৌজদারি কার্যবিধির কত ধারায় যে বিচারকের যদি ব্যক্তিগত স্বার্থ থাকে তাহলে তিনি সেই মামলা পরিচালনা করবেন না বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া করবেন না। 556 জি। তো এই ছিল আমাদের 4টা অধ্যায়। আপনি এই 4টা অধ্যায় মোটামুটি রিডিং করে ফেলবেন, এগুলা নিয়ে এত বেশি মানে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কয়েকবার পড়বেন তারপর মনের মতো করে লিখে দেবেন। আমাদের একটু 5 মিনিটের বিরতি, তারপরে এবার শুরু করতেছি। হ্যাঁ মিতা বলেন। আচ্ছা, আমরা চলে আসছি 5 নাম্বার প্রশ্নটা যদি একটু দেখি। অনলাইনে যারা আছেন আশা করি শুনতে পাচ্ছেন। 5-এর ক, সংশ্লিষ্ট আইন মোতাবেক আপনি একজন আইনজীবী হিসেবে আপনি কিভাবে গোপনীয়তা, স্বচ্ছতা বা দায়বদ্ধতা রক্ষা করবেন? এটা আসলে এই প্রশ্নটা আপনার লেখা লাগবে কয়েকটা অধ্যায় মিলিয়ে। আপনি আপনার মতো করে লিখবেন যে গোপনীয়তা কেমনে রক্ষা করবেন, স্বচ্ছতা কেমনে রক্ষা করবেন, আবার দায়বদ্ধতা কেমনে রক্ষা করবেন। তো আমরা চলে আসি, দেখেন গোপনীয়তা রক্ষা। আমি প্রতিপক্ষ আইনজীবীর বিনা অনুমতিতে তার অনুপস্থিতিতে বিরোধীয় বিষয় তার মক্কেলের নিকট প্রকাশ করব না। এটা হলো কি রক্ষা? গোপনীয়তা রক্ষা। অধ্যায়ের বিধি 1, অধ্যায় 1 বিধি 4। আপনার যদি অধ্যায় 1 বিধি কত মনে না থাকে জাস্ট দিয়ে দিবেন অধ্যায়। অধ্যায়ও যদি মনে না থাকে দিয়ে দেবেন আচরণগত শিষ্টাচার, মানে সদাচার এবং শিষ্টাচার বিধিমালা অনুসারে। তারপরে দেখেন, আমি একজন আইনজীবী হিসেবে আমার পূর্ববর্তী মক্কেলের বিরুদ্ধে কোনো নিয়োগ গ্রহণ করব না। আমি কোনো বিচারাধীন মকদ্দমা সম্পর্কে পত্রিকায় কোনো তথ্য প্রকাশ করব না। আচ্ছা, স্বচ্ছতা রক্ষার ক্ষেত্রে আসেন। স্বচ্ছতা রক্ষা, প্রতিপক্ষ আইনজীবীর অনুপস্থিতিতে প্রকাশ্য আদালত ছাড়া অন্য কোথাও বিরোধী বিষয় সম্পর্কে বিচারকের সাথে যোগাযোগ করব না। মানে আমি কখনোই বিচারকের খাস কামরায় যাব না। আমার মক্কেল একাধিক আইনজীবী নিয়োগ দিতে চাইলে আমি কোন রূপ বাধা দিব না। মক্কেল মানে আইনজীবী নিয়োগ দিবে কি দিবে না এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। মক্কেলের সাথে বা প্রতিপক্ষ আইনজীবীর সাথে ব্যক্তিগত বিরোধ সংঘাত এড়িয়ে চলবো। মক্কেলের নালিশি সম্পত্তি বা মামলায় জড়িয়ে কোনরূপ অর্থ অর্জন করব না বা এরূপ করার চেষ্টা করব না। ব্যর্থ হয়ে গেছে, ব্যর্থ অর্থ লেখেন, ব্যর্থ অথবা স্বার্থ, আর কি স্বার্থ লেখেন, স্বার্থ। আচ্ছা,
আমার মক্কেলের প্রতিপক্ষের সাথে আমার কোনো সম্পর্ক থাকলে, স্বার্থ জড়িত থাকলে আমি তা মামলা গ্রহণের পূর্বে অবশ্যই মক্কেলকে অবগত করব। মানে আপনি আমার মক্কেল, বাট প্রতিপক্ষের সাথে আমার এই সম্পর্ক আছে, সো অবশ্যই আমি আপনারে জানাই দিলাম আগে থেকে। কোন মামলায় উভয় পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্তি গ্রহণ করব না। নিজের পারিশ্রমিকের সাথে বা নিজের পারিশ্রমিকের জন্য মক্কেলের সম্পত্তি মামলার বিষয়বস্তু ক্রয় করব না। নির্ধারিত পারিশ্রমিকের চেয়ে বেশি নিব না। তো যতটা মনে থাকে আর কি, মানে এমন করে মন ছোট করবেন না যে আমার তো অধ্যায় বিধি কিছু মনে নাই। আপনি যে প্রশ্নটা, যে বার কাউন্সিলের এই রোডটা, এই টাইপের প্রশ্ন যদি আসে লিখবেন সবার শেষে, এবং যতটা প্রাসঙ্গিক করা যায় ওই আঙ্গিকে লিখে দিবেন। দায়বদ্ধতা চলে আসেন, তবে প্রথম লিখতে যাবেন না। যে প্রশ্ন পারেন না এই প্রশ্ন কখনোই প্রথমে টাচ করবেন না। দায়বদ্ধতা দেখেন, নিজের পেশা ও পেশার সদস্য হিসেবে নিজের ও সহকর্মীদের মর্যাদা ও মান বজায় রাখবো। পেশাগত কার্ড, নেমপ্লেট ইত্যাদি ছাড়া কোনরূপ বিজ্ঞাপন দিব না। পেশাগত কার্ড দিতে পারেন, কার্ড বুঝেন তো, ভিজিটিং কার্ড। আইনজীবী হিসেবে নিয়োগ লাভের জন্য অনুমোদনহীন ব্যক্তিকে নিয়োগ দিব না। বার কাউন্সিল কর্তৃক সংরক্ষিত আইনজীবী নিবন্ধন তালিকার ক্রম অনুযায়ী পদাধিকার বিধান মেনে চলবো। মানে এটা বুঝেন, মানে আমার পদাধিকার অনুযায়ী যে সিনিয়র তারে অবশ্যই সম্মান করব। আদালতকে সম্মান দেখাবো, আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, আদালতকে ভুল তথ্য বা ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করব না। আমি রাষ্ট্রপক্ষের আইনজীবী হলে দোষী সাব্যস্ত করার চেয়ে সুবিচার প্রতিষ্ঠার দিকে লক্ষ্য রাখবো। আমি যদি পিপি হই তাহলে আমার মেইন দায়িত্ব কিন্তু আসামিরে ফাঁসানো না, আমার মেইন দায়িত্ব কি? সুবিচার নিশ্চিত করা। তারপরে দেখেন, বিচারক নির্বাচনে রাজনৈতিক বিবেচনা দৃষ্টিভঙ্গি পরিহার করব। আদালতে সময় মতো উপস্থিত হব, তা না করলে সন্তোষজনক ব্যবস্থা গ্রহণ করব। বিরুদ্ধ পক্ষের সাথে সর্বদা ভালো ব্যবহার করব। একটা সময় আসবে যে যখন এই রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগের জন্য আলাদা পরীক্ষা হবে। এই যে পিপি যারা হয় বা জিপি যারা হয়, বহু আগেই সুপারিশ করছে যে যারা পিপি এপিপি যারা হবে তাদের জন্য আলাদা পরীক্ষা গ্রহণ করা দরকার। বর্তমানে নিয়োগ পায় কিভাবে? সরাসরি রাজনৈতিক বিবেচনায়। কিন্তু বহির্বিশ্বে যদি আপনি আমেরিকার কথা বলেন, আমেরিকায় বিচারকরা যেরকম একটা ভূমিকা পালন করে, রাষ্ট্রপক্ষের আইনজীবী দেখা গেল যে বিচারকের চেয়েও শক্তিশালী বা তারা সমান শক্তিশালী, তাদেরকে এইভাবে বিবেচনা করা হয়। আচ্ছা, তো তাহলে আমরা খ আর গ এটা তো মোটামুটি জানছি। আমরা পরের প্রশ্নটা একটু চলে আসি। এই প্রশ্নগুলো একই রকম, এটা আপনি আপনার সৃজনশীলতা দেখাবেন। একজন আইনজীবী ফি নির্ধারণের ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনায় নেবেন। দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের 2য় অধ্যায়ের 10 নং বিধিতে একজন আইনজীবী ফি নির্ধারণের ক্ষেত্রে যে সকল বিষয়াদি বিবেচনায় নেবেন কি কি দেখি আমরা। আপনি ফি বিবেচনায়, তার মানে এটা কার সাথে পড়ে? মক্কেলের সাথে। তাহলে আপনি বলবেন যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের 2য় অধ্যায় অনুসারে। যদি কোনো অধ্যায় শনাক্ত করতে না পারেন তাহলে কি বলবেন? ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের ওই অধ্যায় সমূহের আলোকে, অধ্যায় সমূহের আলোকে বা সংশ্লিষ্ট অধ্যায়ের আলোকে। ধরেন মানে জীবনে কাজগুলো টেকনিক্যালি করতে হবে। আপনি ঘুরতে গেছেন 3 জন বন্ধু, এখন আর একজনকে দেখাইতে যাচ্ছেন ফেসবুকে যে আমরা অনেকজন গেছি, তখন ছবি আপলোড দিতে হবে ওই 3 জনে মিলে যে আমরা যারা ঘুরতে আসছি তাদের একাংশ। ক্যাপশন দিবেন একাংশ, মানে আরো ওই জায়গা কি আছে। তো বিষয় হলো যে মানে কিছু ক্ষেত্রে না পারলে যাতে ওই প্রাসঙ্গিকতা বজায় থাকে এই জিনিসটা করতে হবে। একেবারে না পারার চেয়ে ওইভাবে লেখা ভালো। হ্যাঁ, প্রাসঙ্গিক থাকবে। জি। তো মক্কেলের কাছ থেকে অস্বাভাবিক ফি দাবি করা যাবে না, আবার ন্যায়সঙ্গত ফি এর কমও দাবি করা যাবে না। আরিফ সাহেব। জি। কোন আইনজীবীর অনুরোধে বা কোন আইনজীবীর বিধবা স্ত্রী, এটা একটু আন্ডারলাইন করেন, আইনজীবীর বিধবা স্ত্রী বা কিংবা কোনো অসহায় এতিম সন্তানের বেলায় বিশেষ বিবেচনা সাপেক্ষে অথবা বিনা ফিতে মামলা পরিচালনা করা প্রত্যেক আইনজীবীর নৈতিক দায়িত্ব। মানে আপনার কাছে যদি কোনো আইনজীবীর বিধবা স্ত্রী আসে বা আইনজীবীর সন্তান আসে, যে আইনজীবী এই মুহূর্তে আর পৃথিবীতে নাই, তাহলে বিনা ফিতে মামলা পরিচালনা করা আপনার নৈতিক দায়িত্ব। মামলা পরিচালনায় ব্যয়িত সময় ও শ্রম, মামলার জটিলতা নিরসনে নতুনত্ব, দক্ষতা বিবেচনা করতে হবে। সংশ্লিষ্ট মামলায় দায়িত্ব পালন করতে গিয়ে অন্য পেশাগত দায়িত্ব প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা তা বিবেচনা করতে হবে।
কোন নির্দিষ্ট মামলার ফি নির্ধারণে প্রচলিত প্রথা থাকলে তা কি করতে হবে? বিবেচনা করতে হবে। বিরোধীয় বিষয়বস্তুর থেকে মক্কেল কি পরিমাণ উপকার লাভ করবে তা বিবেচনা করতে হবে। ক্ষতিপূরণ প্রাপ্তিতে কিরূপ নিশ্চয়তা বা অনিশ্চয়তা আছে তা বিবেচনা করতে হবে। আইন সেবা দেওয়ার জন্য সাময়িক নাকি দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিয়োগ দেওয়া হচ্ছে তা বিবেচনা করা। আইন পেশা অর্থ উপার্জনের পেশা নয়। পুরোপুরি মিথ্যা কথা। আইন পেশা অর্থ উপার্জনের পেশা নয়, বরং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচার প্রশাসনের একটি অংশ। ফি নির্ধারণের ক্ষেত্রে তা কখনোই ভুলে যাওয়া উচিত হবে না। আমাদের ছোটবেলা থেকে ইভেন এখন পর্যন্ত আপনার অর্থ ইনকাম করা এই জিনিসটারে খারাপ দৃষ্টিতে দেখা হয়। ছোটবেলায় ধরেন এমিন লাইফ লেখছেন যে আমি ডাক্তার হবো, গ্রামে যাই লোকজনের সেবা করব বিনা শ্রমিক, মানে বিনা পারিশ্রমিকে। আপনি অর্থ উপার্জন করা, আমাদের ইসলাম ধর্মে বলছে যে তুমি যত পারো তত আয় করো, তত ব্যবসা করো, তত আয় করো, কিন্তু অবশ্যই সেটা কি ওয়েতে? হালাল ওয়েতে। তো অর্থ যদি আমি হালাল ওয়েতে ইনকাম করতে পারি, এতে তো খারাপ কিছু নাই। আপনি হালাল ওয়েতে যত খুশি তত ইনকাম করেন, এই জায়গা লজ্জারও কিছু নাই, খারাপেরও কিছু নাই। তো এই যে আইন পেশা অর্থ উপার্জনের পেশা না, এগুলো বলার সময় অনেক কথা বলতে হয়, কিন্তু অর্থ না থাকলে সবকিছুই নিরর্থক। আসেন, আচ্ছা একজন প্রশ্ন করছেন, শুনেন, একটু আগে একজন প্রশ্ন করছেন, স্যার যেহেতু একজন আইনজীবীর জন্য সরকারি কোনো বেতন ভাতা নেই, তাহলে ব্যবসা নিষিদ্ধ করার কারণ কি? এছাড়া আইনজীবী পেশাও তো একটা আইন ব্যবসা। ধন্যবাদ ভাই। ওনারা নিয়ম করছে, এখন কিছু করার নাই। আপনি অ্যাডভোকেট হলে কোনো আইন ব্যবসা মানে ওই অ্যাডভোকেসি ব্যতীত কোনো বেসরকারি চাকরি, তো সরকারি চাকরি তো পরের কথা, কোনো বেসরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য কিছু করতে পারবেন না। পারবেন না তাই পারবেন না। আর আইন ব্যবসা, হ্যাঁ আইন ব্যবসা বলছে যখন আমরা ওই পেশার কথা লিখি, পেশার কথা অনেকে আমরা ভুল লিখি। যদি আপনি ইংরেজিতে লেখেন যে প্রফেশন, ওই জায়গায় লেখেন অ্যাডভোকেট, ওই জায়গায় লিখতে হবে অ্যাডভোকেসি, ঠিক আছে? আর বাংলায় যদি লেখেন লিখবেন আইন ব্যবসা। তো যাই হোক, এটা করতে বলেন, করে নাই, মানে নিষেধ করতে তাই করছে। আইনজীবী লাইক আছে। দেখেন, আমরা উমাতে আসি। আপনারা বার কাউন্সিলের সদস্য হয়ে এগুলো চেঞ্জ করেন, আপাতত আমরা ধৈর্য ধরে থাকি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, গতবার বা তার আগের বার ইংরেজিতে আসছে, দেখেন, ইন ডুইং প্রফেশনাল ডিউটি অ্যান অ্যাডভোকেট মাস্ট ওবে দ্য ভয়েস অফ হিজ কনসাইন্স অ্যান্ড নট দ্যাট অফ হিজ ক্লায়েন্ট। দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট অনুসারে নীতিটি ব্যাখ্যা করুন। তো এই কথাটার আসলে অর্থ কি দেখেন। তো এখানে বলতেছে, আমরা উত্তরে চলে আসি, যে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট এর দ্বিতীয় অধ্যায়ের 12 নং বিধিতে উল্লেখ আছে যে ইন ডুইং প্রফেশনাল ডিউটি অ্যান অ্যাডভোকেট মাস্ট ওবে দ্য ভয়েস অফ হিজ কনসাইন্স অ্যান্ড নট দ্যাট অফ হিজ ক্লায়েন্ট। যার অর্থ একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজ বিবেক ও বিচার বুদ্ধি দ্বারা পরিচালিত হবেন। তিনি কোনো ক্রমেই তার মক্কেলের অন্যায় দাবির অনুসরণ করতে পারবেন না। মানে মক্কেল এসে যদি বলে যে উকিল সাহেব আপনারা নিযুক্ত করতে অমুকরে হয়রানি করার জন্য, এটা মক্কেলের কথা শুনবেন না, উনি শুনবেন কি বলেন তো? ওনার নিজস্ব বিচার বুদ্ধি, বিবেকের কথা শুনবেন। বার কাউন্সিল কর্তৃক প্রণীত পেশাগত সদাচরণের জন্য যে অনুসরণীয় নীতিমালা রয়েছে, তার মধ্যে একজন আইনজীবী তার কার্য সম্পাদন কোন কোন বিষয় বিবেচনা করবেন তা উল্লেখ আছে। দেখেন, বার কাউন্সিলে প্রণীত বিভিন্ন নীতির মধ্যে উপযুক্ত নীতির প্রতিফলন দেখা যায়, যেমন অধ্যায় 4 বিধি 1 অনুসারে। আপনার এই জায়গা বিধিটিতে মনে থাকবে না, এটাই স্বাভাবিক, মনে না থাকলে সমস্যা নাই, আপনি লিখবেন ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট অনুসারে, বা পেশাগত সদাচরণ বা শিষ্টাচার বিধিমালা অনুসারে। আচ্ছা, কাউকে হয়রানি করার উদ্দেশ্যে আক্রোশের বশবর্তী হয়ে, এই যে আন্ডারলাইন কেন, হয়রানি করার উদ্দেশ্যে বা আক্রোশের বশবর্তী হয়ে কিংবা মামলার কার্যক্রম বিলম্বিত করার উদ্দেশ্যে বাদী কিংবা আসামি পক্ষে কোনো মামলা পরিচালনা করার জন্য একজন আইনজীবী নিয়োজিত হবেন। মানে একজন আইনজীবী কখনোই নিযুক্ত হবেন না অন্য কাউকে কি করার জন্য, হয়রানি করার জন্য। এক্ষেত্রে তিনি নিজ বিবেক ও নীতিবোধের অনুসরণ করবেন। তারপরে দেখেন অধ্যায় 4
বিধি 2 অনুসারে একজন আইনজীবী মামলা পরিচালনা করলে অমঙ্গলজনক বা অন্যায় পক্ষপাতিত্ব উৎসাহিত হয় এমন কোনো কাজ করবেন না। পেশাগত দায়িত্ব পালনকালে একজন আইনজীবী বিবেক ও নীতিবোধ কখনোই তার মঙ্গল দ্বারা প্রভাবিত হবে না। প্রতিপক্ষকে গালাগালি করা আর কি, গালাগাল করা, ঠিক আছে, গালাগাল করা বা অশালীন ভাষায় যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য আইনজীবীকে মক্কেল প্ররোচিত করলেও উক্ত আইনজীবী তা করবেন না। মক্কেল আপনারে অনেক কুমন্ত্রণা দিচ্ছে যে আপনি এটা করেন এটা করেন, বাট মক্কেলের কথা শোনা যাবে না। মক্কেলের কথা শুনলে যতটুকু মঙ্গলজনক হয়, যদি অমঙ্গলজনক কিছু হয় এক্ষেত্রে কিন্তু মক্কেলের কথা শোনা যাবে না। এক্ষেত্রে তিনি নিজ বিবেক ও নীতিবোধের অনুসরণ করবেন। অধ্যায় 4 বিধি 3 অনুসারে দেওয়ানি মামলার বিবাদমান পক্ষ একে অপরকে অযথা হয়রানি ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে মামলায় লিপ্ত হলে সেই ক্ষেত্রে তিনি নিজ বিবেক ও নীতিবোধের অনুসরণ করে বাদী কিংবা বিবাদী পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব গ্রহণে অবশ্যই অস্বীকার করবেন। সবশেষে অধ্যায় 4 এবং বিধি 5 অনুসারে আইনের প্রতি অনুগত নন এমন মক্কেলকে আইনি সেবা দিতে একজন আইনজীবী বাধ্য নন। তার মানে বিভিন্ন সিনেমায় যদি দেখেন যে মক্কেল আর আইনজীবী মিলে বিভিন্ন জায়গা অপরাধজনক কাজ করে বেড়াচ্ছে, দলিল জাল করতেছে, কাউরে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, তাহলে এই ধরনের কাজ একজন আইনজীবী অবশ্যই করবেন না। আইনজীবীর প্রধান কাজ হলো যদি কেউ কোনো অপরাধ করে আসে, ঘটনা ঘটে গেছে, সেটারে আইনগত সহায়তা দেওয়া, কিন্তু উনি নিয়োগ প্রাপ্তির পরে বিভিন্ন যে অপরাধ করবে এই কাজগুলো করা কখনোই উচিত না। আর যদি করেন তাহলে ওনার কি সাজা হবে বলেন? বর্জনা হবে। জি, আমরা এখানে একটা ঘটনার বর্ণনা আছে, একটু পড়ি। এইগুলা আপনি যদি সমস্যামূলক প্রশ্ন আসে, আপনি যদি অধ্যায় শনাক্ত করার চেষ্টা করবেন, বিধি শনাক্ত করলে ভালো, না করলে নাই। আর যদি অধ্যায়ও শনাক্ত করতে না পারেন তাহলে ব্যাখ্যা দিবেন এইভাবে যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের যে বিধিমালাগুলো আছে তিনি সেইগুলো লঙ্ঘন করে অসদাচরণের দায়ে অভিযুক্ত হবেন। এই যে দেখেন, হ্যাঁ, ওই যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, এটা লিখবেন যে আপনার আচরণ এবং শিষ্টাচার বিধিমালা, আচরণ এবং শিষ্টাচার বিধিমালা। আইনজীবী এক্স বাদী হয়ে মকদ্দমা করেন, ওই বিবাদীর আইনজীবী মকদ্দমাটি চলাকালে প্রায় প্রকাশ্য আদালতে এক্স ও ওয়াই তর্কাতর্কি করেন, ব্যক্তিগত বিষয় নিয়ে পরস্পরকে আক্রমণ করেন। ফ্যাক্টটা বুঝেন, আপনি অধ্যায় শনাক্ত করতে পারবেন, বিধি দিয়ে কাজ নাই। দেখেন, আইনজীবী এক্স বাদী হয়ে মামলা করেন, ওয়াই হচ্ছে বিবাদীর আইনজীবী, মকদ্দমা চলাকালে প্রায় প্রকাশ্য আদালতে এক্স ও ওয়াই তর্কাতর্কি করেন। মানে তর্কাতর্কি কারা করে? দুই আইনজীবী। তাহলে আইনজীবীরা তর্কাতর্কি করে এবং ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করে। তাহলে অধ্যায় কত? অধ্যায় 1। বুঝছেন? সেটা তো হবেই, আদালত তো পরে, কিন্তু প্রথম কোনটা? অধ্যায় 1। আপনি শাহ আলম সাহেব, প্রথমে একজনের পিতা, একজনের হাজবেন্ড, একজনের ভাই, একজনের ছেলে, অনেকগুলো পরিচয় আপনার আছে। দেখেন, দেখেন আইনগত পর্যালোচনা আলোচ্য অংশে আরেকটা মজার কথা হলো যে আপনি সব জায়গায় এই অধ্যায় 1 বিধি 1 এটা আপনি ব্যবহার করতে পারেন। ওই যে পেশাগত মানে মর্যাদা হানি হয় বা পেশাগত মর্যাদা বজায় রাখা, এটা লিখতে পারেন যে আলোচ্য অংশে বাদী পক্ষের আইনজীবী এক্স এবং বিবাদী পক্ষের আইনজীবী ওয়াই উভয়ই ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট লঙ্ঘন করেছেন। উভয় আইনজীবী অধ্যায় 1 এর বিধি 1 ও 7 এবং অধ্যায় 3 এর 1 বিধি লঙ্ঘন করেছেন। অধ্যায় 1 এর বিধি 1 অনুযায়ী একজন অ্যাডভোকেট পেশার সাথে, এই যে আন্ডারলাইন করবেন, নিজের মান মর্যাদা রাখা তার দায়িত্ব। যে কোনো সমস্যামূলক প্রশ্নে অধ্যায় 1 এর বিধি 1 এটা লেখা যায় যে তার মান মর্যাদা বজায় রাখবে, এটা তার নৈতিক দায়িত্ব। যে কোনো সমস্যামূলক প্রশ্নে এই অধ্যায় 1 বিধি 1 এটা অবশ্যই লেখা যায়। কিন্তু আলোচ্য অংশে উভয় অ্যাডভোকেট এই বিধি লঙ্ঘন করে তর্কে জড়িয়ে পড়ে। অধ্যায় 1 বিধি 7 অনুযায়ী প্রতিপক্ষ বা অন্য আইনজীবীদের সাথে ব্যক্তিগত বিরোধ বা সংঘাত এড়িয়ে চলা আইনজীবীর দায়িত্ব। আলোচ্য অংশে উভয় আইনজীবী কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু করে। অধ্যায় 3 এর বিধি 1 অনুযায়ী একজন আইনজীবীর কর্তব্য হলো
আদালতের সামনে সবসময় সম্মানজনক আচরণ করা, আলোচ্য অংশে উভয় আইনজীবীর কর্মকাণ্ড দ্বারা আদালতকে অসম্মান করা হয়েছে। এখন সুতরাং সিদ্ধান্তে যদি আসেন উভয় পক্ষের আইনজীবী উপযুক্ত বিধি লঙ্ঘন করেছে, দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 32 অনুচ্ছেদ অনুযায়ী শাস্তিযোগ্য কর্মকাণ্ড। এখন এই প্রশ্নটাই আপনি পেশাগত অসদাচরণ হইছে বুঝতে পারছেন, কিন্তু কোন অধ্যায় মানে বিধি বুঝতে পারতেছেন না, অধ্যায়ও বুঝতে পারতেছেন না, তাইলে কিভাবে লিখবেন? বলবেন যে আলোচ্য ক্ষেত্রে উক্ত দুই আইনজীবী দা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, বাংলা যদি বলেন আইনজীবীদের সদাচরণ সংক্রান্ত আচরণ ও শিষ্টাচার বিধিমালার যে সংশ্লিষ্ট বিধানাবলী আছে 4টা অধ্যায়ে, এই বিধানাবলী লঙ্ঘন করেছে। যেমন তারা দুইজন আদালতে তর্কাতর্কি করছে, তারপরে ধস্তাধস্তি করছে, আদালতের মান সম্মান হানি করছে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে উভয় আইনজীবী এক্ষেত্রে 32 ধারা অনুসারে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। আর 32 যদি আপনি লিখতে চান তাহলে ওই লিখবেন তিরস্কার বা ভৎসনা করতে পারে তাদেরকে অভিযোগের প্রেক্ষিতে, তারপরে তাদেরকে সাময়িক অব্যাহতি বা বরখাস্ত করতে পারে বা স্থায়ীভাবে অপসারণও করতে পারে। আচ্ছা, আমরা 6 এর কথা চলে আসি। দেখেন প্রায় শেষ পর্যায়ে আছে, আমরা একটু দেখি, একটু ধৈর্য ধারণ করেন। আমি আবারও আপনাদের একটা কথা বলি, আপনাদের প্লেইন ড্রাফটিং আসবে না। প্লেইন ড্রাফটিং মানে হলো যে সরাসরি বলবে যে অব্যাহতির দরখাস্ত মুসাবিদা করুন, এরকম আসবে না। আসবে একটা ফ্যাক্ট দিয়ে দিবে, বলবে যে এর একটা মুসাবিদা করুন, বা একটা ফ্যাক্ট দিয়ে দিবে বললো যে এর একটা ড্রাফটিং করুন। তো যাই আসুক না কেন আপনি সরাসরি মুসাবিদায় যাবেন না, আগে 2-4 কথা ওই সংক্রান্ত কি বলেন আলোচনা করে নেবেন, তারপরে হচ্ছে যাবেন হচ্ছে মুসাবিদায়। এই অনেক ক্ষেত্রে কোন জায়গায় আসছে, কোথাও নিয়েছেন প্রশ্নটা? কয় নাম্বার, গতবারে কয় নাম্বার প্রশ্ন? আমি প্রশ্ন আমার কাছে আছে, বলেন। শোনেন আমি বলি মাসুদ, কখনোই ড্রাফটিং লেখার পরে দায় নিরূপণ, আপনি যদি দায় নিরূপণই করতে হয় তা তো মুসাবিদার মধ্যেই ওই দায় আছে। আপনার প্রাথমিক দায়িত্ব হলো প্রথমে 2-4 কথায় লেখে তারপরে মুসাবিদায় চলে আসা, মুসাবিদার শেষে কোনো কথা থাকা উচিত না। দেখেন 6 এর কথায় আসি। একজন আইনজীবী বিচারককে ঘুষ প্রদানের মাধ্যমে তার মক্কেলের জামিন করিয়ে দেবেন আশ্বাস দিয়ে মক্কেলের আত্মীয় নিকট থেকে 40,000 টাকা গ্রহণ করে, যাকে 1,500-র মধ্যে থাকে নাই, ভালো অ্যামাউন্টই নিছে, কিন্তু আদালত উক্ত মক্কেলের জামিন আবেদন নামঞ্জুর করে। আদালতের সাথে তো উনি কোনো যোগাযোগ করে নাই। আইনজীবী মক্কেলের আত্মীয়কে কোনো টাকা দেন নাই, জামিনও হয় নাই, টাকাও ফেরত দেয় নাই। তৎপ্রেক্ষিতে উক্ত মক্কেলের আত্মীয় সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আপনার শরণাপন্ন হয়েছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখ করে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট দায়েরের জন্য একটি দরখাস্ত করুন। আপনি লিখবেন যে আমি তো আইনজীবী হই নাই, আমার কাছে এসে লাভ কি, শরণাপন্ন হয়েছে কেন, এটা লেখেন না। আপনার এই জায়গায় আইনজীবীর সম্মান দিছে, মানে আপনি একজন আইনজীবী, ওই মক্কেল আপনার কাছে আসছে, এখন ওই আইনজীবীর বিরুদ্ধে আপনি কি করবেন? এখন এই অংশটা আসছে বাংলাদেশ বার কাউন্সিলের প্রশ্নে। এই জায়গা যদি আপনি ফৌজদারি পরামর্শ দেন, দেওয়ানি পরামর্শ দেন, হবে? এই জায়গায় কি দেওয়া লাগবে? বার কাউন্সিল রুলস এন্ড অর্ডারে যা আছে তাই। দেখেন কোন অ্যাডভোকেট পেশাগত অসদাচরণের জন্য দোষী প্রমাণিত হলে 32-এর 1 অনুচ্ছেদ অনুসারে তিরস্কার আদালত তার কি করতে পারে? তিরস্কার করতে পারে, তার সনদ বাতিল বা স্থগিত করতে পারে, এগুলো আমরা জানি। এখন এই দরখাস্তটা আমি তো তারে পরামর্শ দেবো যে তুমি বার কাউন্সিল ট্রাইব্যুনালে এই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ করো। এখন এই অভিযোগের দরখাস্তের মোস্তাবেদাটা আমরা শিখবো। দেখেন বরাবর সচিব, বাংলাদেশ বার কাউন্সিল ভবন, রমনা, ঢাকা, এই জায়গায় যা ইচ্ছা ঠিকানা দিলে হবে না, কারণ বাংলাদেশ বার কাউন্সিল ভবন আছে কোথায়? রমনা, ঢাকা, গোপালগঞ্জ দিয়ে না জানো। আবার বিষয়
তফসিলে উল্লেখিত অ্যাডভোকেটের বিরুদ্ধে পেশাগত নীতির বিরুদ্ধে ফি গ্রহণ করায় তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ গ্রহণপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন। এখানে অনেকে অনেক বইতে বা আপনারা অনেকে এই বিষয়টি উল্লেখ করেন যে অ্যাডভোকেট মহোদয় অমুক অধ্যায়ের অমুক বিধি লঙ্ঘন করছে, তাই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন। তাহলে আমার এই জায়গায় এত স্পেসিফিক হওয়ার দরকার নাই যে আপনি যে কষ্ট করবেন এটা লঙ্ঘনের জন্য। দেখা গেল যে আপনি অমুক অধ্যায়ের অমুক বিধি লিখলে দেখা গেল আপনি হাইয়েস্ট গেলে 1 নাম্বার বেশি পাইলেন, কিন্তু 1 নাম্বার বেশি পাওয়ার জন্য আপনার 42টা বিধি এই জায়গা মুখস্থ করার দরকার, এটা আমার দরকার নাই। আপনি লিখবেন যে সংশ্লিষ্ট অ্যাডভোকেটের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ গ্রহণপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন, কথা শেষ। আচ্ছা জনাব, বিনীত নিবেদন এই যে নিম্নে উল্লেখিত অ্যাডভোকেট সাহেব ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য, তিনি আইনজীবীদের জন্য পালনীয় পেশাগত সদাচরণ পরিপন্থী কাজ করছে। আপনি এই কথাটা 1-2 আকারেও লিখতে পারেন, ক্রমিক নাম্বার অনুসারেও লিখতে পারেন, অথবা কি একেবারে ঢালাও ভাবেও লিখতে পারেন। ইতিমধ্যে অনেকবার তার বিরুদ্ধে পেশাগত সদাচরণ ভঙ্গের জন্য বিভিন্ন সদস্য অভিযোগ করে আসছে। বিগত এত তারিখে উক্ত আইনজীবী বিচারককে ঘুষ প্রদানের মাধ্যমে সিআর মামলা নং এ অভিযুক্ত মোহাম্মদ কিশোর কুমারকে জামিন করিয়ে দেবে আশ্বাস দিয়ে উক্ত অভিযুক্তের আত্মীয়ের নিকট থেকে 40,000 টাকা গ্রহণ করে। অনেকে প্রশ্ন করে যে স্যার সিআর মামলা নাম্বার আসলো কেন? ওই যে কথা দিছে না 1 মামলায় জামিন করাই দিবে, মামলার নাম্বার তো ওর ভিতরে বলে নাই। আপনি সিআর বানাইতে পারেন, জিআর বানাইতে পারেন, যা মন চায় একটা দিয়েন যে অমুক মামলায় জামিন করাই দিবে বলে এত টাকা নিছে। কিন্তু আদালত উক্ত মক্কেলের জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছে, আইনজীবী মক্কেলের আত্মীয়কে কোনো টাকা দেয়নি। জামিন শুনানি শেষে উক্ত টাকা ফেরতের জন্য উল্লেখিত আইনজীবীকে বলা হলে তিনি পুনরায় শুনানি করে জামিন করে দিবে মর্মে আশ্বাস প্রদান করে। ইতিমধ্যে 2 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তিনি নতুন করে কোনো জামিন শুনানি করেনি এবং একই সাথে উক্ত টাকা ফেরতও দেয়নি। মানে আবার যে জামিন শুনানি করবে এটাও করে নাই, আবার টাকাও ফেরত দেয় নাই। উল্লেখিত আইনজীবীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি উক্ত টাকা দিতে অস্বীকার করে। যেহেতু তিনি পেশাগত সদাচরণে উল্লেখিত নিয়মের বাইরে গিয়ে টাকা গ্রহণ করেছে, সেহেতু তার এমন কার্য পেশাগত অসদাচরণ হিসেবে গণ্য হবে। এই জায়গায় কোনো অংশে কিন্তু আমরা বলি নাই যে সে কোন অধ্যায়ের কত বিধি লঙ্ঘন করছে। যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে দিবেন, আর নাইলে দিবেন সে পেশাগত অসদাচরণ করছে। নরমালি একটা আপনি অবশ্যই লিখতে পারেন, ওই যে অধ্যায় 1 বিধি 1, অধ্যায় 1 বিধি 1, পেশাগত অসদাচরণের জন্য উক্ত অ্যাডভোকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অভিযুক্তি বার কাউন্সিল আদেশ 1972-এর 33 অনুচ্ছেদ অনুযায়ী গঠিত ট্রাইব্যুনালে পেশ করা আবশ্যক। অতএব দেখেন, অতএব তফসিলে বর্ণিত অ্যাডভোকেটের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠনপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে একান্ত মর্জি হয় বিনীত তামি আল জাবের অভিযুক্ত মোহাম্মদ কিশোর কুমারের আত্মীয়। তফসিল দিয়ে দিবেন, তফসিলে হলো ওই অ্যাডভোকেটের নাম ঠিকানা, অসদাচরণকারী অ্যাডভোকেটের নাম জহিরুদ্দিন, অ্যাডভোকেটের নাম কি জহিরুদ্দিন, সদস্য নাম্বার এত, ঢাকা আইনজীবী সমিতি। আপনি আরিফ সাহেব দিয়ে দেবেন, বিথেকা বিশ্বাস, সদস্য নাম্বার এত। হলফনামা তো বুঝেন, হলফনামা কি শেখা লাগবে? হলফনামা শেখা লাগবে না, ওই যে হলফনামা শিখছেন ওইটা শিখলেই হবে। এখন ভাই এই জায়গায় হলফনামা কখন দেওয়া লাগবে কখন দেওয়া লাগবে না এটা কিন্তু আমরা জানি। কখন দেওয়া লাগবে? বেসরকারি ব্যক্তি হইলে দেওয়া লাগবে, কিন্তু সরকারি হলে দেওয়া লাগবে না। আবার বেসরকারি ব্যক্তিরও হলফনামা দেওয়া থেকে অব্যাহতি দিতে পারে যদি বার কাউন্সিলের চাই, বুঝছেন? বাট সব সময় আইসা এই কাজ করে না। মানে অনেক ক্ষেত্রে আমি এক অভিজ্ঞতার সম্মুখীন, বহু বছর আগের ঘটনা। ওই আমি আর আমার স্যার ওই নির্বাচনের আগে ঘুরতেছি, রাত 12টার সময় অ্যাডভোকেটের বাসায় যাওয়ার পরে দেখা যাচ্ছে যে 11:30-12টা বাজে। ওনার বাসায় এই ঘোষের চরের নিয়ে আসছে, মস্তান টাস্তান কয়জন নিয়ে আসছে। অভিযোগ হলো কি, আইনজীবী সাহেব মোটা অঙ্কের টাকা নিছে, টাকা নেওয়ার পরে কাজ করে নাই, টাকাও ফেরত দেয় নাই। এখন যে মক্কেল মানে যে মাস্তানটা নিয়ে আসছে, তা আব্বা যখন আবার ওই বাসায় ঢুকছে, ওই মস্তান আমার আব্বারে দেখে লজ্জা পাইছে যে মামা কোন জায়গাতে আইসে আর হাজির হইল। তারপরে উনি ওনারে মক্কেল রে আর ওই মস্তান রে একটু বুঝ দিল যে বাবা রে
আইনজীবীরে টাকা দিলে এই টাকা আর ফেরত পাওয়া যায় না। তো যেহেতু টাকা নিয়ে তোমাকে দিতে পারতেছে না, ওই প্রতিকারটা দিয়ে দেবে না, কিন্তু এর চাপ প্রয়োগ করা করো না। সে উল্টো চাপ দিতে এসে সে লজ্জায় চলে গেল আর কি, যে এই জায়গায় সে ধরা খাইছে। তো যাই হোক, উনি ইচ্ছা করলে বাংলাদেশ বার কাউন্সিলে এসেও দরখাস্ত দিতে পারতো। আচ্ছা, তো দেখেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই দরখাস্ত একটা আসার খুব সম্ভাবনা আছে। এই যে আপনার সচিব, বাংলাদেশ বার কাউন্সিল ভবন, রমনা, ঢাকা, বিষয় জনাব দিয়ে শুরু করে দিবেন। হ্যাঁ, এই সিস্টেম তো সহজ। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই হলফনামার নিচে দেখা যাচ্ছে আবার অ্যাডভোকেট সত্যায়ন করলো যে আমি তাকে চিনি। স্যার হলফনামা এই যে বার কাউন্সিলের অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি আমি অভিযোগ করি, তাহলে তো স্যার ওখানে অ্যাডভোকেটের মাধ্যমে করব, না আমি পার্সোনালি করলেই যথেষ্ট? অ্যাডভোকেটের মাধ্যমে করবেন। ধন্যবাদ স্যার, বুঝতে পেরেছি। মানে বার কাউন্সিলের অ্যাডভোকেট মানে আপনি যে কোনো অ্যাডভোকেট বার কাউন্সিল ট্রাইব্যুনালে আপনার পক্ষে কথা বলার জন্য নিয়ে যাবেন, বুঝছেন? স্যার বুঝতে পেরেছি স্যার। জি। আচ্ছা, আমরা এখানে কতগুলো সমস্যামূলক প্রশ্ন আছে, এগুলো একটু পড়লে শেষ হয়ে যায়। দেখেন, তাহলে বার কাউন্সিলের দরখাস্ত লেখার কিন্তু আমরা ট্রেডিশনালি যা শিখে আসছি স্কুল কলেজে, যে বরাবর প্রধান শিক্ষক এই টাইপের যে দরখাস্ত, হুবহু কিন্তু তাই। আচ্ছা, আমরা ঘটনার বর্ণনা আসি। একজন অ্যাডভোকেট একটি কোম্পানির রিটেইনার হিসেবে কাজ করার সময় ইহার একজন পরিচালক সম্পর্কে কিছু তথ্য অবগত হন। রিটেইনার ধরে নন টাইপ অফ ওই ওই লিগ্যাল অ্যাডভাইজার। তো রিটেইনারশিপ শেষ হওয়ার পর তার প্রতিপক্ষ পরিচালকগণের পক্ষে তিনি অ্যাডভোকেট হিসেবে একটি মামলা পরিচালনা করেন। ইহা কি পেশাগত অসদাচরণ হিসেবে গণ্য হবে? মানে যখন তিনি ওই কোম্পানিতে কাজ করতেন, তখন ওই কোম্পানির পরিচালকের সব গোপন কথা জেনে গেছে, তো এরপরে তার বিরুদ্ধে মামলা করলে এটা কি অসদাচরণ হিসেবে গণ্য হবে কিনা? আপনাদের মন কি বলে, হবে কিনা? হবে। যখন আমি তার কোনো গোপন কথা জেনে যাব, তাহলে তার বিরুদ্ধে ওই রিলেটেড ব্যাপারে আমি আর অ্যাডভোকেসি করলে সেটা কি হবে? পেশাগত অসদাচরণ। তাহলে এটা মক্কেলের সাথে পড়ে কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। মক্কেলের সাথে দ্বিতীয় অধ্যায় না? মক্কেলের সাথে কত অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। তো আপনার বিধি শনাক্ত না করতে পারলে সমস্যা নাই। আপনি একটা পারতেছেন, যে কোনো সমস্যামূলক প্রশ্নে একটা অবশ্যই লেখা যায়, এক অধ্যায়ের এক বিধি, এক অধ্যায়ের এক বিধি, এটা যে কোনো সমস্যামূলক প্রশ্নে লেখা যায়, তার সাথে এটা যোগ করে দিবেন। আচ্ছা, একটু পড়ি দেখেন। আইনগত পর্যালোচনা। আলোচ্য ঘটনায় অ্যাডভোকেটের দ্বারা তার প্রতিপক্ষের পরিচালকগণের পক্ষে মামলা পরিচালনার মাধ্যমে উক্ত অ্যাডভোকেট পেশাগত অসদাচরণ করেছেন। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের 2 অধ্যায়ের 2 নং বিধি অনুসারে একজন অ্যাডভোকেট তার বর্তমান বা পূর্ববর্তী মক্কেলের অধীনে কর্মরত থাকা অবস্থায় সেই সময়ে যদি তার মক্কেলের, আন্ডারলাইন করবেন, কোনো গোপন তথ্য সম্পর্কে অবগত হন, তাহলে পরবর্তীতে উক্ত তথ্য সম্পর্কে তার সেই মক্কেলের বিরুদ্ধে আর কোনো মামলা পরিচালনা করতে পারবে না। এখন এরকম একটা বিধান আমাদের সাক্ষ্য আইনেও আছে, জানেন? মক্কেলের কোনো বিষয় অবগত থাকলে সেটা সে প্রকাশ করতে পারবে না। কততে? 126 ধারায়। 126 ধারায় আলোচ্য ঘটনায় অ্যাডভোকেট তার কর্মরত কোম্পানির পরিচালক সম্পর্কে তথ্য অবগত হন, কিন্তু কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় তিনি আবার তার মক্কেলের প্রতিপক্ষ পরিচালকগণের পক্ষে অ্যাডভোকেট হয়ে মামলা পরিচালনা করেন। এখানে উক্ত অ্যাডভোকেটের এরূপ কার্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট এর 2 অধ্যায়ের 2 নং বিধি এর সরাসরি লঙ্ঘন। কোম্পানির রিটেইনার হিসেবে কাজ করার সময় তিনি উক্ত কোম্পানির পরিচালক সম্পর্কে অনেক গোপন তথ্য জানতে পারেন। এসব তথ্য গোপন রাখা তার দায়িত্বের অন্তর্ভুক্ত। তিনি যখন প্রতিপক্ষের পরিচালকগণের পক্ষে মামলা পরিচালনা করতে যাবেন, সেখানে তার স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক উক্ত তথ্য ব্যবহার হয়ে যেতে পারে, যা সরাসরি পেশাগত কি বলেন, সদাচরণের লঙ্ঘন। তাইলে এইটা আপনি বলবেন যে সুতরাং আলোচ্য ঘটনা পেশাগত লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। যদি কোনো অধ্যায় শনাক্ত করতে না পারেন, তাহলে বলবেন যে শিষ্টাচার এবং আচরণ বিধিমালার সংশ্লিষ্ট বিধির লঙ্ঘন। ঘটনার বর্ণনা পরেরটা চলে আসি, দেখেন। একজন অ্যাডভোকেট কোর্ট বিরতিকালে একজন বিচারকের খাস কামরায় প্রবেশ করেন এবং অপর পক্ষের অনুপস্থিতিতে একটি মামলায় মুলতবি আদেশ প্রাপ্ত হন। অপর পক্ষ ছিল না। তিনি এই ধরনের কাজ প্রায়ই করেন। আপনি কি মনে করেন তার এই কাজ
দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের পরিপন্থী কিনা বলেন, এবং এক্ষেত্রে আপনি এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করতে চান, আইনের উদ্ধৃতি দিয়ে যথাযথভাবে একটি নালিশি দরখাস্ত গোলদেন, মুসাবিদা করুন। এখন নালিশি দরখাস্ত পাইয়েই যেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই জায়গায় করেন না। এই নালিশি দরখাস্ত কার কাছে? সচিবের কাছে, সচিব। তাহলে এই জায়গায় আমরা মুসাবিদাটা পড়ি নাই বা মুসাবিদাটা লিখি নাই, বাট মুসাবিদাটা লিখবেন কিভাবে? ওই যে আগের সিস্টেমে। আচ্ছা, তাহলে এখানে অ্যাকচুয়ালি কোর্সটা কি? আমরা যদি অধ্যায় শনাক্ত করি, বিচারকের কাছে গেছে কত অধ্যায়? কেন প্রথম অধ্যায়? আচ্ছা, 4 অধ্যায়ও আছে, প্রথম অধ্যায়ও আছে। দেখেন আলোচ্য অংশে উক্ত আইনজীবী ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের অধ্যায় 1 বিধি 5, অধ্যায় 3 বিধি 4 এর লঙ্ঘন করেছেন। অধ্যায় 1 বিধি 5 অনুযায়ী প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে প্রকাশ্য আদালত ছাড়া কোথাও বিরোধী বিষয় সম্পর্কে বিচারকের সাথে যোগাযোগ করতে পারবে না। আর অধ্যায় 3 যেহেতু আদালতের সাথে, আমি বিচারকের খাস কামরায় গেছি, মানে এটা কার সাথে? আদালতের সাথে। অধ্যায় 3 এর বিধি 4 অনুযায়ী কোন আইনজীবী বিচারকের খাস কামরায় গিয়ে কোন মামলার ভালো মন্দ গুণাগুণ আলাপ করবেন না বা বিচারকের সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক করে তুলবেন না। আরো একটা বিধি আপনি লিখতে পারেন, অধ্যায় 1 বিধি 1, অধ্যায় 1 বিধি 1, মানে এমন কোনো কাজ করবে না যাতে পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হয়। বুঝছেন? আর যদি বিধি টিধি মনে না থাকে, জাস্ট বলে দিবেন কি এত অধ্যায়ের যে বিধান আছে সেটা সে লঙ্ঘন করছে। আমরা 3 নম্বর পয়েন্টে চলে, 3 নম্বর ঘটনার বর্ণনায় আসি। আমাদের মিন্টু শেখ মনে হয় এসে গেছে, যতজন মনে পড়ে। এটা সোহান স্যার, ঘটনার বর্ণনা দেখেন। একজন দুষ্কৃতিকারী দ্বারা, এটা গুরুত্বপূর্ণ, 2004 সালে এসেছিল। একজন দুষ্কৃতিকারী দ্বারা বার সমিতির একজন সদস্য প্রহরিত হয় বলে অভিযোগ করা হয়। ফলে আসামিকে কোনরূপ আইনগত সহায়তা না দেওয়ার জন্য বার সমিতি একটি সিদ্ধান্ত গ্রহণ করে। প্রায়ই হয়, মানে একজন আইনজীবীরে প্রহার করছে, তখন গোপালগঞ্জ বার সমিতি সিদ্ধান্ত নিছে যে আসামিরে কোনো আইনগত সহায়তা দেওয়া হবে না, মানে আসামির পক্ষে কেউ ওকালতি করবে না। আসামির আত্মীয়গণ তাদের আত্মীয়দের মধ্যে একজন আইনজীবী খুঁজিয়া পান, তিনি উক্ত বার সমিতির একজন সদস্য, কিন্তু ওই আসামির আত্মীয় একজন আছে, সে আবার এই বার সমিতির একজন অ্যাডভোকেট। তাহাকে মামলাটি গ্রহণ করার অনুরোধ করেন এবং আসামি পক্ষের আইনজীবী বলছে যে ভাই আপনি আমাকে আত্মীয় হন, আপনি মামলাটা আসামির পক্ষে করেন। উক্ত আইনজীবী জনাব এস জামান, আমাদের জামান সাহেব, জামান বারের সিদ্ধান্ত ভঙ্গ করিয়া আসামির পক্ষে কোর্টে হাজির হন। বার সমিতি জনাব জামানকে উক্ত অভিযোগের কারণ দর্শাইতে বলে। বার সমিতি বলছে যে যেহেতু আমরা সবাই সিদ্ধান্ত নিছি যে কেউ অ্যাডভোকেসি করবে না, তারপরে আপনি কেন করলেন, কারণ দর্শান। আপনি উক্ত জামান সাহেবের বন্ধু বিধায় তাহার পক্ষে ওকালতি করতে সম্মত হন। সমিতির সেন্টিমেন্ট উপলব্ধি করিয়া আপনি একটা লিখিত যুক্তি প্রদর্শন করুন, যাহাতে বারে কোনো ফল না পাইলেও বার কাউন্সিলে আপিল দায়ের করার ব্যাপারে তার সহায়ক পায়। মানে জামান সাহেব তো নিজে একজন অ্যাডভোকেট, কিন্তু জামান সাহেব আসছে আপনার কাছে যে আমি যে অ্যাডভোকেসি করলাম এই কারণ দর্শাতে কি কি যুক্তি প্রদর্শন করা যায় একটু বলে দেন। আর এখানে কাজ না হলেও যদি আমার সদস্যপদ এরা বাতিল করে দেয়, তাহলে আমি আপিল করব কোথায়? বাংলাদেশ বার কাউন্সিলে, যাতে এই যুক্তিগুলো ওই জায়গায় গিয়ে কাজে লাগে। এই বিষয়ে একটি লিখিত যুক্তিতর্ক মুসাবিদা করুন। এখন এই জায়গায় আপনার কোনো দরখাস্ত মুসাবিদা করা লাগবে না, এই জায়গায় জাস্ট আপনি ওই যুক্তিতর্ক গুলো আলোচনা করবেন। সো আইনগত পর্যালোচনা যদি আমরা আসি, জনাব জামান সাহেবের পক্ষের আইনজীবী নিম্নোক্ত যুক্তিতর্ক উত্থাপন করতে পারে। বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের অনুচ্ছেদ 27 অনুযায়ী আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অতএব আইনের আশ্রয় লাভের জন্য একজন দুষ্কৃতিকারী ও আইনজীবীর মাধ্যমে আদালতের দ্বারস্থ হতে পারবে। উক্ত সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য একজন আইনজীবী উক্ত দুষ্কৃতিকারীর মামলা লড়তে পারবে। মানে আইনের দৃষ্টিতে সবাই সমান। এই জায়গা কে খুনি কে ধর্ষণকারী এগুলো দেখার কোনো সময় নাই, সবাই আইনের আশ্রয় লাভ করার অধিকারী।
সংবিধানের আন্ডারলাইন করেন 33-1 অনুচ্ছেদ অনুযায়ী কোন ব্যক্তিকে তার আইনজীবীর সাথে পরামর্শের ও আইনজীবীর দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বাংলাদেশ সংবিধানের যে 33 অনুচ্ছেদ আছে এই জায়গা বলতে যে কোনো ব্যক্তিকে আইনজীবীর সাথে পরামর্শ বা আইনজীবীর দ্বারা আত্মপক্ষ সমর্থনের যে অধিকার এটা থেকে কি করা যাবে না, বঞ্চিত করা যাবে না। আবার অনুচ্ছেদ 33-3 অনুযায়ী এসব বিধান বিদেশি শত্রু বা নিবর্তনমূলক আইনে আটকের ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না। বাট এটা তো বিদেশি শত্রু না, যেহেতু উক্ত দুষ্কৃতকারী বিদেশি শত্রু নয় এবং নিবর্তনমূলক আইনের অধীনে আটক নয়, তাই উক্ত দুষ্কৃতকারী সাংবিধানিক অধিকার হিসেবে একজন আইনজীবী দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকারী। তারপরে দেখেন ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট অধ্যায় 2 এর বিধি 9 অনুযায়ী কোন অপরাধীর সম্পর্কে একজন আইনজীবীর যাই ধারণা থাকুক না কেন তিনি উক্ত অপরাধীর আত্মপক্ষ সমর্থনের মামলা নিতে পারে। এটা কিন্তু লঙ্ঘন না, কারণ একজন কার মামলা লড়বো আর কার মামলা লড়বো না এটা একান্তই আইনজীবীর ব্যক্তিগত ব্যাপার। এখানে জনাব জামান কর্তৃক দুষ্কৃতকারী ব্যক্তির মামলা পরিচালনার বিষয়টি দেশের সর্বোচ্চ বিধান সংবিধানের অনুচ্ছেদ 27, 33-1 ও ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট অধ্যায় 2 বিধি 9 দ্বারা সমর্থিত, তাই অভিযুক্ত ব্যক্তির পক্ষে মামলা পরিচালনার বিষয়টি আইন বহির্ভূত নয় ও পেশাগত অসদাচরণের অন্তর্ভুক্ত নয়। বুঝছেন? তাহলে আপনি ব্যাখ্যা দিবেন আইনের দৃষ্টিতে সবাই সমান, সংবিধানের 27 সবার আইনের আশ্রয় লাভের অধিকারী, সংবিধানের 33 আপনি ইচ্ছা করলে ফৌজদারি কার্যবিধির 340 টেনে আনতে পারেন যে আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার। তারপরে দ্বিতীয় অধ্যায় মানে যে অধ্যায়টা মক্কেলের সাথে আছে যে কার মামলা লড়বো আর কার মামলা লড়বে না এটা একান্ত আইনজীবীর ব্যক্তিগত ব্যাপার, তাই এই জায়গায় পেশাগত লঙ্ঘন হয় নাই। 4 নাম্বারটা একটু পড়ি দেখেন। হ্যাঁ, ঘটনার বর্ণনা। একজন আইনজীবী বিচারককে ঘুষ প্রদানের মাধ্যমে তার মক্কেলকে জামিন করে দিবেন আশা দিয়ে মক্কেলের আত্মীয় নিকট থেকে 40,000 টাকা, এটা পড়ছি না একবার, তো এটা না পড়ি। দেখেন 5 নাম্বার প্রশ্নটা পড়ি, 3টে স্টার আছে দেখেন, 2008-এ আসছে, 2011-তে আসছে, এগুলো জাস্ট একটু দেখে যাবেন। মিস্টার এ অধস্তন আদালতে জমজমাট ভাবে ফৌজদারি মামলা করেন, মানে আরিফ সাহেব। তিনি 3 জন ক্লার্ক নিয়োগ করেছেন, তাদের মধ্যে একজনকে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনকে, একজনকে বাস স্ট্যান্ডে, অপরজনকে জেলার কোতোয়ালি থানার মক্কেল সংগ্রহের জন্য পাঠাইয়াছেন। এই আইনজীবী মামলা সংগ্রহের জন্য 3 জন ক্লার্কের সহিত তার ফি ভাগাভাগি করেন। আর একটা লিখলে ভালো হতো না, থানার কাছে চেম্বার দিচ্ছেন। দেখেন তিনি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের অধীনে কি অপরাধ করেছেন বার কাউন্সিলের সচিবকে সম্বোধন করিয়া একটি নালিশি দরখাস্ত লাগবে। যদি মিস্টার কে দোষী সাব্যস্ত হন তাহলে তাকে কি শাস্তি দেওয়া যেতে পারে, মানে কে বলতে এই টাইপের আরো একটা প্রশ্ন আসছে, ধরে নেন আর কি, পেশাগত অসদাচরণের জন্য বার কাউন্সিল আইনে কি কি শাস্তির বিধান আছে। তাহলে আপনি এই জায়গায় যে জিনিসটা আলোচনা করবেন, মানে এই সেম প্রশ্নটা আবারও আসছে, একই টাইপের 11-তেও আসছে, 17-তেও আসছে। তাহলে বলেন তো পেশাগত অসদাচরণ হয়েছে কিনা? তাহলে ইনি যে কাজটা করছে এটা কত অধ্যায় পড়ে? প্রথম অধ্যায় পড়ে। ওই যে অননুমোদিত কারোর সাথে তিনি তার ভাগ করবেন না, আর একটা হলো তিনি কোনো প্রকার বিজ্ঞাপন কিছু দিবেন না। তাহলে আপনি আলোচনা করবেন এইটা, আর ওনার কি কি শাস্তি হইতে পারে। ওই যে 32 অনুচ্ছেদ অনুসারে তিরস্কার, ভর্ৎসনা এইগুলা হতে পারে। তো একবার রিডিং পড়লে ইনশাল্লাহ পেরে যাবেন। আমরা দরখাস্ত লেখা লাগবে, দরখাস্ত কথা সরাসরি বলেই দিতে, তা আপনি আগে হালকা আলোচনা করে তারপরে দরখাস্তে চলে যাবেন, বুঝছেন? দরখাস্ত তো একটা ওই যে নমুনা তো উপরে আছে, ওই আঙ্গিকে কি লিখবেন বুঝেন নাই? এটা এই প্রশ্নটা আসলে 10 মার্কি, আগে একটু আলোচনা করবেন তারপরে মুসাবিদা। হ্যাঁ, না এখান থেকে 2টা আসে, একটা লিখবেন। এখন 5 দিবে নাকি 10 দিবে এটা তো বার কাউন্সিলের ব্যাপার। হ্যাঁ, তাদের কি এখনো মুসাবিদা ভীতি আছে?
মুসাবিদারও মুখস্থ না থাকলেও মুসাবিদা দেখা যায়। বরাবর আদত, আমরা পরের প্রশ্নটা পড়ি, শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। সিটি ব্যাংক লিমিটেডের নিয়োগপ্রাপ্ত আইন উপদেষ্টা হিসেবে মোহাম্মদ নুরুজ্জামান ব্যাংকের পক্ষে মামলা ও মোকদ্দমা দায়ের করে ওইসব মামলা পরিচালনা করে আসছেন। মানে সিটি ব্যাংকের একজন প্যানেল লয়ার ধরেন, একজন ঋণ খেলাপির নিকট থেকে 5 লক্ষ টাকা আদায়ের লক্ষ্যে একটি মানি স্যুট দায়েরের জন্য ব্যাংক মিস্টার জামানকে প্রয়োজনীয় কাগজপত্র এবং কোর্ট ফি বুঝিয়ে দেয়। সিটি ব্যাংক কর্তৃপক্ষ মিস্টার জামানরে বলছে যে 5 লক্ষ টাকা অমুকের কাছে পাই, অমুকের বিরুদ্ধে মামলা করতে হবে, আপনি এই যাবতীয় কাগজপত্র নিয়ে ড্রাফট করেন। মিস্টার জামান যথাসময়ে মামলার আর্জির মুসাবিদা প্রস্তুত করে 10,000 টাকার ফিসের বিল ব্যাংকে প্রেরণ করেন। তিনি আর্জি চার্জি তৈরি করে ব্যাংকে বিল পাঠাইছে, আমার বিল হয়েছে কত, 10,000। 4 মাস কাল সময়ের মধ্যে পুনঃ পুনঃ তাগিদ সত্ত্বেও ব্যাংক মিস্টার জামানের প্রাপ্য ফিসের টাকা দিতে ব্যর্থ হয়। মানে ওই 10,000 টাকা এখনো দেয় নাই। অতঃপর মিস্টার জামান ব্যাংকে একটি লিখিত নোটিশ দিয়ে জানিয়ে দেয় যে যদি নোটিশ প্রাপ্তির 1 মাসের মধ্যে ব্যাংক তার প্রাপ্য ফিসের টাকা পরিশোধ না করে, তাহলে ব্যাংকের পক্ষে মানি স্যুটটি দায়ের না করে তার কাছে গচ্ছিত কোর্ট ফিসের টাকা থেকে তিনি তার প্রাপ্য ফিসের টাকা কেটে নেবেন। বলছে যে আমার 10,000 টাকা যদি না দেন, তাহলে আমার এই যে মামলা দায়েরের জন্য যে কোর্ট ফিসের কথা বলছেন, এই কোর্ট ফিসেরটা কিন্তু আমার ফি আমি নিয়ে নেব। এবারেও ব্যাংক তার দাবি অনুযায়ী ফিসের টাকা পরিশোধে ব্যর্থ হলে মিস্টার জামান কোর্ট ফিসের টাকা থেকে তার প্রাপ্য টাকা আদায় করে নেন। পেশাগত আচরণবিধি নীতিমালার আলোকে মিস্টার জামান কি পেশাগত অসদাচরণ করেছেন, করিয়া থাকলে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের কি ভঙ্গ করেছেন আলোচনা করুন। আচ্ছা, এখানে যে জিনিসটা হইছে মক্কেলের বিষয়বস্তুতে কি করা, আসক্ত হওয়া, বা মক্কেলের বিষয়বস্তু আসক্ত হয়ে তিনি এটা নিয়ে নিছেন। তাহলে কত অধ্যায়ের বিধি লঙ্ঘন করেছেন? দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় তো লিখতে পারেনি, সেই সাথে প্রথম অধ্যায়ের প্রথম বিধি, মানে এমন কোনো কাজ করা যাবে না যেটা তার পেশার মর্যাদা ক্ষুণ্ণ করে। এই যে দেখেন, দ্বিতীয় অধ্যায়ের 6 নং বিধি অনুসারে আইনজীবীর কাছে রক্ষিত মক্কেলের কোনো প্রকার সম্পত্তি তার নিজ সম্পত্তির সাথে মিলিয়ে ফেলবেন না, এবং মক্কেলের অধীন কোনো সম্পত্তি বা টাকা নিলে তিনি তা মক্কেলকে জানাবেন। এই বিধির সুস্পষ্ট লঙ্ঘন করে আইনজীবী নুরুজ্জামান তার প্রাপ্য ফিসের টাকা কোর্ট ফি বাবদ দেওয়া টাকা থেকে কি নেন, কেটে নেন। তাই তিনি দ্বিতীয় অধ্যায়ের যে বিধি আছে সেখান থেকে লঙ্ঘন করেছেন। আমরা 7 নম্বরে চলে আসি। 7, একজন অ্যাডভোকেট যিনি অগ্রণী ব্যাংকের প্যানেল লয়ার হিসেবে তাদের মামলা দায়ের ও পরিচালনা করতেন, 2 লক্ষ টাকা আদায়ের একটি মোকদ্দমা ব্যাংকের পক্ষে ডিক্রি হয়। ব্যাংক অ্যাডভোকেট সাহেবকে ডিক্রি কার্যকর করার জন্য জমি ক্রয় করতে অনুরোধ করে। তদনুযায়ী ডিগ্রি কার্যকর নিলাম হইতে অ্যাডভোকেট তার 4 সন্তানের নামে 4টি কবলা দলিল মূল্যে সম্পত্তি খরিদ করে। দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের এ জায়গা বলেই দিছে, চ্যাপ্টার 2 5 নং ধারা অনুযায়ী অ্যাডভোকেট সাহেব পেশাগত অসদাচরণ করেছে কিনা বর্ণনা করুন। করছে কিনা বলেন তো? যে তিনি ওই মক্কেলের যে সম্পত্তি আছে বা মক্কেলের যে বিষয়বস্তু, এখানে তিনি কোনো আসক্ত লাভ করতে পারবেন না, বা মক্কেলের বিষয়বস্তু নিজের বলে চালাতে পারবেন না। তাহলে এই জায়গা যদি দেখেন 2 এর 5 নং বিধিতে বলা হয়েছে ইচ্ছাপত্রের মাধ্যমে, বন্ধক উদ্ধারের মাধ্যমে, আদালতের মাধ্যমে, বিচারিক কার্যধারা নিলামের মাধ্যমে নিজের নামে, বেনামে বা অন্য কোনো নামে ক্রয় করতে পারবেন না। আইনজীবী তার পারিশ্রমিক ও পুরস্কারের পরিবর্তে দান রূপে উক্ত সম্পত্তির আংশিক বা পুরো অংশ গ্রহণ করতে পারবেন না। মানে মূল বিষয় হলো তিনি ওই ডিগ্রি নিলামকৃত সম্পত্তি ক্রয় করতে পারবেন না। 1 এর 1 লেখা যায়, 2 এর 5 তো জায়গা বলেই দিছে। 8 নম্বরে আসেন। একজন অ্যাডভোকেট মামলার বাদী ক্ষয়ের পক্ষে নিযুক্ত হন। ওই মামলার বিবাদী অ্যাডভোকেট সাহেবের শ্যালক মামলা করছে, নিযুক্ত হয়েছে ক্ষয়ের পক্ষে। এখন যার বিরুদ্ধে মামলা করছে সে আবার অ্যাডভোকেট সাহেবের শ্যালক, কিন্তু অ্যাডভোকেট তা ক্ষয়ের নিকট প্রকাশ না করেই ক্ষয়ের মামলা গ্রহণ করে। ঠিক হয়েছে কিনা বলেন? আমরা জানি যে যার বিরুদ্ধে মামলা করা হচ্ছে সে তার সাথে অ্যাডভোকেটের যদি কোনো সম্পর্ক থাকে অবশ্যই সেটা কি করতে হবে, প্রকাশ করতে হবে। তাহলে এটাও মক্কেলের সাথে। কোন অধ্যায়ের? দ্বিতীয় অধ্যায়ের। বলে দিবেন, দ্বিতীয় অধ্যায়।
কে দ্বিতীয় অধ্যায় না মক্কেলের সাথে? জি। আচ্ছা দেখেন 9 নম্বরে আসি, সর্বশেষটা। জনাব ক একজন বাদী পক্ষে নিযুক্ত অ্যাডভোকেট। একই মামলায় জনাব খ বিবাদী পক্ষে নিযুক্ত অ্যাডভোকেট। জনাব ক কর্তৃক বাদী পক্ষের সাক্ষীর জবানবন্দি গ্রহণকালে জনাব খ আপত্তি উত্থাপন করেন যে জনাব ক কর্তৃক প্রশ্ন একটি লিডিং কোশ্চেন। জনাব ক তীব্রভাবে আপত্তি তুলে জনাব খ এর আইন জ্ঞান সম্পর্কে প্রশ্ন তুলেন। বললো যে আপনি লিডিং কোশ্চেন নাকি, আপনি জানবেন কিভাবে? তাদের মধ্যে কথা কাটাকাটি উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আদালত তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কথা কাটাকাটি শেষ পর্যায়ে ধস্তাধস্তিতে পরিণত হয়। তো এটা দুইটা অধ্যায়ে পড়ে, আইনজীবীর সাথে আইনজীবী আর আদালতের সাথে আইনজীবী। বুঝতে পারছেন? তো ওই আঙ্গিকে আলোচনা করে দিবেন। প্রথমত হলো আদালতের যে আপনার পরিবেশ নষ্ট করছে ওনারা, আর দ্বিতীয়ত হলো আইনজীবী একজন আইনজীবীরে পারস্পরিক আক্রমণ করতে পারেন না। সো আপনি এইভাবে বলে দিবেন যে প্রথম অধ্যায়ের যে বিধিবিধান আছে সেইগুলা লঙ্ঘন করছে, এবং দ্বিতীয় অধ্যায়ের যে বিধিবিধান আছে সেইগুলা লঙ্ঘন করছে, তাই তার বিরুদ্ধে 32 ধারা অনুসারে পদক্ষেপ গ্রহণ করে তারে তিরস্কার করতে পারে, ভর্ৎসনা করতে পারে, বহিষ্কার করতে পারে। এই ছিল বাংলাদেশ বার কাউন্সিল। বাংলাদেশ বার কাউন্সিল নিয়ে খুব বেশি টেনশন করবেন না। এই পরীক্ষার আগে বেশ কয়েকবার রিডিং করবেন, এবং কালকেই এর ট্রায়াল হয়ে যাক। মানে কালকে যে পরীক্ষা আসবে, যদি আপনার মনে না থাকে আপনার নিজের থেকে লেখেন যে কি হয়, দেখা যাক। বুঝতে পারছেন? আর এই জায়গায় ওই বিধি শনাক্ত করতে না পারলে সমস্যা নাই, আপনার 80 পাওয়ার দরকার নাই। আমার একটা প্রশ্নে 5, 5.5, 6 পাইলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু অধ্যায় শনাক্ত করতে পারলেই হবে। তো আজকে শুক্রবার, আজকে এই পর্যন্তই। আগামীকাল আমাদের সকাল 10টা থেকে পরীক্ষা আছে। সবাই বাংলাদেশ বার কাউন্সিল এবং তামাদি আইনের 100 মার্কের পরীক্ষা দিয়েন। আগামীকাল আর ক্লাস নাই। আর রোববারে সকাল থেকে আমরা সকল বিষয়ে আলোচনা করব। সবার আগে দেওয়ানি দিয়ে ধরবো ইনশাআল্লাহ। সব কিছু আপনার পাবেন। মানে বেশ 2টা 3টা পর্যন্ত বাঁচতে পারে আর কি। কালকে কয়টা স্যার, ওই সব বিষয়ে না